আর কি ওনাদেরকে বেশি টাইম দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন আইএপি মেম্বাররা এসেছেন এবং আপনাদের এমপ্লয়াররা এসেছে, তারা এখানে তাদেরকে সময় দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, রাইট? এনিওয়ে, সো let me start today's class. So let me share. Oh, I have shared, right? Okay, so let me record. Hello everyone, good afternoon. This is Professor Dr. Mohammed Shamim Akhtar. So today I'm going to talk about microprocessor based personal computer. আজকে আমি যেটা সলভ করার চেষ্টা করব আর কি, সেটা হচ্ছে যে একটা পার্সোনাল কম্পিউটারে কি কি থাকে এবং আহ, অনেক ধরনের অনেক ধরনের জিনিস যেটা আমাদের জানা উচিত অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট অথবা গ্রাজুয়েট, অথবা আমি অ্যাজ এ প্রোগ্রামার হই বা ডেভেলপার হই অথবা সিস্টেম অ্যানালাইসিস্ট হই, যেই হই না কেন, এই জিনিসগুলো খুবই খুবই জানা দরকার। ভেরি ফান্ডামেন্টাল ইস্যুস, রাইট? সো লেটস টক অ্যাবাউট দিস ওয়ান, ওকে? So this is the infrastructure of a personal PC where we have microprocessor. আমাদের একটা মাইক্রোপ্রসেসর আছে এবং মাইক্রোপ্রসেসরের সাথে আমাদের মেমোরি সিস্টেম এবং আমাদের আইও সিস্টেম, আমরা যেটা বলি প্যারিফেরাল ডিভাইস, মাইক্রোপ্রসেসরের সাথে কমিউনিকেশন করা হয়। এটাকেই আমরা বলতেছি ইন্টারফেসিং। এই যে কমিউনিকেশনটা করা হয় সেটা অবভিয়াসলি বাসের থ্রুতে করা হয়। সো মেমোরি এবং আইও সিস্টেমের জন্য যে বাসটা ইউজ করা হয়, ডেডিকেটেড বাস, সেটাকে আমরা বলি হলো সিস্টেম বাস। সো ইউজুয়ালি সিস্টেম বাসে কন্ট্রোল লাইন থাকে, অ্যাড্রেস বাস থাকে এবং ডেটা বাস থাকে। এই তিনটাকে কম্বাইন করে আমরা সিস্টেম বাস বলি আর কি। এবং ডিফারেন্ট ডিফারেন্ট মাইক্রোপ্রসেসরের রিভলিউশন, এই যে মাইক্রোপ্রসেসরের রিভলিউশন আমরা দেখতেছি, এরকম যেরকম ভাবে মাইক্রোপ্রসেসরের রিভলিউশন হচ্ছে, আমরা গত ক্লাসে দেখেছি যে ক্রামিং কম্পোনেন্ট ইনটু এ চিপ, সেরকম আমরা রিলায়েবিলিটি ইস্যু যেমন বাড়িয়েছি, সেরকম আমরা কস্টটাকে রিডিউস করেছি। ঠিক সেম ভাবে আমরা বলেছিলাম যে এখন একটাই শুধু ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা হচ্ছে ইন্টার কম্পোনেন্ট রিলেশনশিপ বা ইন্টার কম্পোনেন্ট কমিউনিকেশনটাকে আমাদের ফ্রুটফুল করা দরকার বা অ্যাডভান্স করা দরকার। ইন দ্যাট সেন্স আমরা বলতেছি যে এই বাস সিস্টেমটাকে কিভাবে অ্যাডভান্স করা হবে। সো বাস সিস্টেম নিয়ে যখনই অ্যানালাইসিস করা হচ্ছে, বাস সিস্টেমেরও অনেক রেভলিউশনারি বাস সিস্টেম তৈরি হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে, যেটা আজকে আমরা কথা বলবো। যেমন হলো আইএসএ, ইআইএসএ, এক্সটেন্ডেড আইএসএ, ভেসা, লোকাল বাস সিস্টেম, পিসিআই বাস সিস্টেম, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো যে কোনটার সঙ্গে কোনটার ডিফারেন্সটা কি। ওকে, সো দেখেন, আমরা যখন মাইক্রোপ্রসেসর নিয়ে কথা বলছি, যেমন হলো 8086, 8088, 80286, 80386, 80486, and Pentium. So those are category or type of microprocessor. Okay. So whereas আমরা যখন memory system নিয়ে কথা বলি, we have several types of memory system. যেমন DRAM, SRAM, static random access memory, cache memory, read-only memory, flash memory. And যখন আমরা আইও সিস্টেম নিয়ে কথা বলি, তখন যেমন হচ্ছে প্যারিফেরাল ডিভাইস গুলো, যেমন প্রিন্টার, সিরিয়াল কমিউনিকেশনস, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, মাউস, CD-ROM ড্রাইভ, প্লটার্স, কিবোর্ড, video monitors, tape backups. So those are all kind of peripheral device we have. So এই যে peripheral device গুলো মাইক্রোপ্রসেসরের সাথে কমিউনিকেশন করবে এবং মাইক্রোপ্রসেসরের স্পিড এবং peripheral ডিভাইসের স্পিড যাতে মেইনটেনেন্স হয়, সেইটাকেই বাস সিস্টেমটাকে, সেই স্পিডটাকে মেইনটেইন করতে হবে, ব্যান্ডউইথটাকে মেইনটেইন করতে হবে, রাইট? ডিভাইস যে স্পিডে ডেটা পাঠাবে, মাইক্রোপ্রসেসর যাতে সেই স্পিডে ডেটা নিতে পারে, অথবা মাইক্রোপ্রসেসর যে স্পিডে ডেটা পাঠাতে পারে, ডিভাইস যাতে সেই স্পিডে নিতে পারে। সো দিস ইজ দ্য মেইন ফোকাস অফ ইন্টারফেসিং, রাইট? সো আমরা যদি প্রথম দিকের পার্সোনাল পিসি গুলোকে যদি ক্যাটাগরাইজড করি, তাহলে আমাদের দেখা যায় যে তিন ধরনের মেশিন, আইবিএম, এই যে 8088 থেকে প্যান্টিয়াম পর্যন্ত আমরা তিন রকমের মেশিনকে ক্যাটাগরাইজ করতে পারি পার্সোনাল পিসি গুলোকে। একটা হচ্ছে এক্সটি মেশিন, একটা হচ্ছে এটি মেশিন, একটা হচ্ছে এটিএক্স মেশিন। এগুলো কি এবং সেগুলো কিভাবে কাজ করে সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট বাস সিস্টেম আছে সেগুলো কিভাবে ইন্টিগ্রেশন করা হয়
সেটা আমরা এখানে অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করবো। ওকে, আজকের ক্লাসে দেখবো। ওকে, সো সো লেটস প্রসিড টু দ্য নেক্সট স্লাইড। সো এখানে আমরা এক্সটি, এটি এবং অন্যান্য পার্সোনাল পিসি গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো ফার্স্টে যেটা হচ্ছে আইবিএম এর প্রথমকালীন যে পিসিটাকে বেসিক্যালি পার্সোনাল পিসি হিসেবে প্রোভাইড করা হয় সেটা হচ্ছে আইবিএম এক্সটি মেশিন, which is called extended technology machine. এক্সটেন্ডেড টেকনোলজি মেশিন সাধারণত প্যারিফেরাল গুলো যে কানেকশন ছিল, যেমন এই যে কিবোর্ড দেখেন, তারপরে ফ্লপি ডিস্ক আছে এখানে, রাইট? সো কার্ড রিডার আছে, রাইট? সো এগুলো বেসিক্যালি 8 বিট ডিভাইস ছিল। তার মানে এট এ টাইম দে ক্যান সেন্ড 8 বিট ডেটা। ওকে, সো 8 বিট ডেটা দে ক্যান সেন্ড এট এ টাইম। তাহলে বাসগুলো ছিল 8 বিটের বাস, রাইট? সো লেটার আমরা যখন এটি ডিভাইসে আসি, যেগুলো বলা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি পার্সোনাল কম্পিউটারে, যেটা সাধারণত দুটো ক্যাটাগরি আসে মেশিন, একটা হচ্ছে PS1 আর একটা হচ্ছে PS2। তো আমি বোধহয় এই মেশিনটা ইউজ করেছিলাম, মানে প্রথম প্রথম কম্পিউটার হিসেবে আমি এই মেশিনটা ইউজ করেছি, যেটা এটি এটি মেশিন। ওকে, সো এগুলো সাধারণত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আর্কিটেকচার বলা হয়, পরবর্তীতে এটাকে ইএসএ আর্কিটেকচার ইস্যু করা হয়। সো এই যে এক্সটি মেশিন এবং এটি মেশিন সাধারণত যে বাসগুলো ইউজ করতো কমিউনিকেশন করার জন্য প্যারিফেরাল ডিভাইসের সঙ্গে, যেমন হলো আইএসএ স্ট্যান্ডার্ড প্যারিফেরাল ইন্টারফেস বাস তারা ইউজ করতো। আইএসএ স্ট্যান্ডার্ড প্যারিফেরাল ইন্টারফেস বাস, তার মানে আইএসএ বাস যেটাকে আমরা বলি, সেটা 80286 ইউজ করে, যেটা সাধারণত 16 বিট ডিভাইসগুলোর সাথে কানেকশন করে, এবং এদের স্পিড অফ ডেটা সেন্ডিং স্পিড হচ্ছে অ্যারাউন্ড 8 মেগাহার্জ। 8 মেগাহার্জ স্পিডে তারা ফাংশন করতে পারে। সো পরবর্তীতে ফাংশন at 8 মেগাহার্জ রিডিউস দ্য পারফরমেন্স অফ দ্য ডিস্ক অ্যান্ড ভিডিও ইন্টারফেসেস। দেখা গেল যে আমাদের যে 16 বিট যেহেতু 8 মেগাহার্জ, তখন 80286 আসে। 80286 ইজ আমাদের 8086 হলো আমাদের 15 মেগাহার্জ, around 14.88 আপনারা আজকে ল্যাবে দেখেছেন, রাইট? সো এটার চেয়ে 286 অবভিয়াসলি পারফরমেন্স বেশি। সেই তুলনায় আমাদের 8 মেগাহার্জ পারফরমেন্সটা অবভিয়াসলি সিমিলার কাইন্ড অফ কমিউনিকেশন, অবভিয়াসলি কমিউনিকেশন ডিলে হচ্ছে এখানে, কারণ 8 মেগাহার্জ যদি স্পিডে সে প্রসেস করে, তাহলে 16 বিট যে ডিভাইসগুলো আছে, যেমন হলো আমাদের হার্ড ডিস্ক, ভিডিও ইন্টারফেস কার্ড, এগুলো স্লোলি কাজ, মানে স্লোলি ডেটা সেন্ড করতে পারতেছে। সো টু আমাদের ভালো মতো ইন্টারপ্রিটেশন করার জন্য অবভিয়াসলি, বা ইন্টারোপারেবিলিটি দুটার মধ্যে যদি কানেক্টিভিটি আমরা যদি ঠিক মতো এস্টাবলিশমেন্ট করতে চাই, তাহলে 8 মেগাহার্জ ইজ আ ভেরি লো capacity, low speeds or for the functionality speeds. So we need to improve this one. This is one of the reason. So again, they improve the bus system inside the 80 advanced technology personal computers. So they use EISA, which is usually called 80386 and 80486 microprocessor they use, and they are obviously compatible with the earlier one as well. তার মানে এখানে ISA সিস্টেমও ইউজ করা যাবে এবং EISও ইউজ করা যাবে। সো এটা যেটা করতেছে EISA 32 বিট ডিভাইসের সাথে, অর্থাৎ যারা 32 বিট ডেটা এট এ টাইমে নিতে পারবে, সেই ধরনের ডিভাইস বা এট এ টাইমে সেন্ড করতে পারবে, সেই ধরনের আইও ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করার ক্যাপাবিলিটি রাখে। এগুলোর স্পিডও আমাদের 8 মেগাহার্জ এর মতো। সো অবভিয়াসলি এই দুটো আমাদের প্রসেসরের সঙ্গে পারফরমেন্সে আমাদের একটু রিডিউস করতেছে পারফরমেন্স। তাহলে কি করা যায়? নতুন বাস সিস্টেম এস্টাবলিশমেন্ট করা হয়েছে, যেটাকে আমরা সাধারণত বলতেছি হলো ভেসা। সো সামটাইমস ইট ইজ কল্ড ভেসা লোকাল বাস। সো এটা সাধারণত আমাদের আমাদের হার্ড ডিস্কটাকে ইন্টারফেসিং করার জন্য ইউজ করা হয়। ইন্টারফেস ডিস্ক অ্যান্ড ভিডিও টু মাইক্রোপ্রসেসর, সাধারণত 32 বিট মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এবং এখন 64 বিটেও এটা কমপ্লিট করতে পারতেছে। সো যে স্পিড আছে সেই স্পিডটা
competes with PCI. So PCI যে বাস সিস্টেমটা আছে, সো আমরা বোধহয় QPI পড়েছি কম্পিউটার আর্কিটেকচারে, পিসিআই সম্বন্ধে আমরা জানিনি, বাট আমরা বলেছিলাম যে কিউপিআই এর অ্যাডভান্স যে ভার্সন আছে সেটা হলো পিসিআই এক্সপ্রেস, সেটা আমরা বলেছিলাম। তো পিসিআই ভার্সনের সঙ্গে ভেসা হার্ড ডিস্ক এবং ভিডিও ইন্টারফেসিং করার জন্য 32 বিট ডিভাইসগুলোর সঙ্গে এবং 64 বিট ডিভাইসের সঙ্গে কম্পিট করতে পারে পিসি এর স্পিডের সঙ্গে। তো এটা আমি এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এটি যেটা সাধারণত 8086 এবং 8088 কে বলা হয়, তাদের রিলেট মানে সেই প্রসেসরগুলো নিয়ে যে সেই প্রসেসরগুলো নিয়ে যে পার্সোনাল পিসি তৈরি করা হয়েছে সেটাকে সাধারণত বলা হয় এক্সটি মেশিন। আর 80286, 80386 এন্ড 80486 মেশিনটাকে বলা হয় এটি মেশিন, যেটাকে আমরা দুটো ক্যাটাগরি করলাম, PS1 PS2। 8086 এবং 8088 এ সাধারণত আইএসএ স্ট্যান্ডার্ড বাসগুলো ইউজ করা হতো প্যারিফেরাল ডিভাইসের জন্য। 80286, 80386, 80486 এর যে মেশিন গুলো প্রোভাইড করা হচ্ছে পার্সোনাল পিসি, যেটাকে এটি মেশিন বলা হচ্ছে, সেখানে অ্যাকচুয়ালি আমরা 3 রকমের বাস ইউজ করতেছি। সেটা হচ্ছে একটা হলো আমাদের আমরা আইএসএও ইউজ করতে পারি, ইআইসি ইউজ করতে পারি, এক্সটেন্ডেড আইএসএ, এবং আমরা যে ভেসা সেটাকেও আমরা ইউজ করতে পারি। Now we come to ATX machine. ATX বলতেছে যেটা অ্যাডভান্স টেকনোলজি এক্সটেন্ডেড, এটা ইউজুয়ালি এটা পার্সোনাল কম্পিউটারের মাদারবোর্ডটাকে রিফ্লেক্ট করা হচ্ছে এটিএস মেশিন। সো এটিএক্স মেশিনে আমরা ইউজুয়ালি যে বাস সিস্টেম কমিউনিকেশনের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে পিসিআই, প্যারিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেকশন বাস। সো এই বাসটা ইউজ করা হয় যেটার স্পিড হচ্ছে 33 মেগাহার্টজ। তার মানে ভেসার স্পিডও আমাদের 33 মেগাহার্টজ স্পিডে সে ডেটা প্রসেসিং করতে পারে, ফাংশনালিটি প্রোভাইড করতে পারে। And bandwidth হচ্ছে 32 অথবা 64 bit. So at a time he can send 32 bit from 32 bit devices and 64 bit from 64 bit devices. So obviously VESA local bus যেটা আমি বললাম যে 64 bit, same clock speed as microprocessor, which is at a মাইক্রোপ্রসেসরের স্পিডে সে কাজ করতে পারে। এই জন্য ইউজুয়ালি আমরা ভিডিও অথবা ডিস্কটাকে সাধারণত ভেসা লোকাল বাস দিয়ে মাইক্রোপ্রসেসরের সাথে কমিউনিকেশন করে। যদিও এজিপি আছে, তারপর আমরা ভেসাটাকে ইউজ করি, কারণ হচ্ছে 64 বিট ক্লক স্পিড, 64 বিট ডিভাইসের সঙ্গে সে কানেক্টিভিটি করতে পারে এবং সেম স্পিড অ্যাজ মাইক্রোপ্রসেসর হি ক্যান প্রোভাইড। ওকে, নাও আমাদের আরেক ধরনের বাস সিস্টেম আমরা ইউজ করি যেটা এটিএক্স মেশিন গুলোতে, সেটা হচ্ছে ইউএসবি বাস সিস্টেম, যেটাকে বলা হয় ইউনিভার্সাল সিরিয়াল বাস। এখানে মনে রাখতে হবে আমরা কিন্তু প্যারালাল বাস সিস্টেম বলছি না, আমরা বলছি হলো সিরিয়াল বাস সিস্টেম। সো প্যারালাল বাস সিস্টেমে সাধারণত আমার অনেকগুলো বাস থাকে এট এ টাইমে, অনেকগুলো সিগন্যাল হি ক্যান প্লেস এট দ্য সেম টাইম। বাট সিরিয়াল যখন হবে তখন বেসিক্যালি সিগন্যাল অথবা ডেটা সিকুয়েন্সিয়ালি পাস করা হবে। কথাটা বুঝে গেছে, একটাই চ্যানেল থাকবে এবং সিকুয়েন্সিয়ালি ডেটাগুলো পাস করা হবে। ফাইন। So USB nowadays, which is a serial bus system, he can connect keyboard, mouse, modem, sound cards with microprocessor, right? So which is providing serial data path. I mean, this path is following as a serial way, sequentially data he can place, but he use twist pair of wires. তার মানে আমি বলতে চাচ্ছি যে এটাই হলো আমাদের ইউএসবি বাস সিস্টেম। ইউএসবি যে আমরা ইউজ করি, যদিও সামনের সকেটটা একটু ডিফারেন্ট থাকে, বাট ভিতরে যদি বাস সিস্টেমটা দেখেন তাহলে এরকম 4টা বাস সিস্টেম থাকে। তার মধ্যে দুটো থাকে হলো টুইস্ট পেয়ার। এটাই এখানে বলেছি, there are two wires for power, 5 volt and ground। তাহলে পাওয়ারের জন্য একটা থাকে, একটা হচ্ছে 5 volt, মানে 5 volt পাওয়ার প্রোভাইড করে, আর একটা হচ্ছে গ্রাউন্ড প্রোভাইড করে, রাইট? সো obviously 0 volt, right? So which is brown and red is the 5 volt one. The other two cables are the twist pair, which is yellow and blue, which carry the data. So আমরা অলরেডি জানি যে কিউপিআই থেকে যে টুইস্ট পেয়ারটা কেন ইউজ করা হয়েছে, রিডিউসিং দ্য নয়েজ, রাইট? সো টুইস্ট পেয়ারটা ইউজ করা হয়, তাই কি না? কেউ বলতে পারবে টুইস্ট পেয়ার কেন ইউজ করা হয়? স্যার ইন্টারনেটের কেবলে। হ্যাঁ অনেক। স্যার ইন্টারনেট কেবলে টুইস্টেড পেয়ার ইউজ করা হয়।
ইন্টারফারেন্সকে রিডিউস করার জন্য, না বাইরে থেকে ইন্টারফারেন্স যাতে না হয় সেটাকে কতটুকু রিডিউস করা যায়, রাইট? সো সেজন্য আমরা সাধারণত টুইস্ট পেয়ার ইউজ করি, রাইট? সো এবং আমরা যে সাপোর্ট সেপারেট পাওয়ার সাপ্লাই ফর সাউন্ড সিস্টেম রিডিউস নয়েজ। আপনি দেখেন ফর সাউন্ড সিস্টেমে সাউন্ড ডেটা যখন পাস করা হবে তখন আমাদের এই টুইস্ট পেয়ার দিয়ে আমরা ডেটা পাঠাচ্ছি, আর পাওয়ারের জন্য আমরা আরেকটা কেবল যেহেতু ইউজ করা হচ্ছে পাওয়ার সাপ্লাই করার জন্য, তাহলে এটা সাধারণত নয়েজটাকে রিডিউস করতেছে। কারণ অন্যান্য গুলোতে আমার সাধারণত কখনো আমাকে পাওয়ার পাস করতে হয় অথবা ডেটা পাস করতে হয়, রাইট? সো এই ক্ষেত্রে আমাদের ইউএসবি তে যদিও সিকোয়েন্সিয়ালি আমরা ডেটা প্লেস করতেছি, বাট আমাদের একটা হচ্ছে পাওয়ার কেবল হিসেবে কাজ করতেছে, একটা গ্রাউন্ড হিসেবে কাজ করতেছে। সো আমাদের সাউন্ড যখন যাচ্ছে রিডিউসিং দ্য নয়েজ, সাউন্ডের নয়েজ নয়েজ রিডিউস হচ্ছে, কারণ পাওয়ারটার জন্য আলাদা কেবল ইউজ করা হচ্ছে ইউএসবি তে। যেহেতু এটা সিরিয়াল বাস, সো এখানে আমরা সাধারণত ইউজ করতেছি সাউন্ড সিস্টেম এবং কিবোর্ড মাউসের ক্ষেত্রে। সো দোজ আর ভেরি স্লো ডিভাইস, এই কারণে আমরা ইউজ করি। এবং এটার পারফরমেন্সও কিন্তু খুব একটা বেশি নয়, অন্যান্য গুলো যেগুলো আমরা দেখলাম তাদের তুলনায় এটার ব্যান্ডউইথ হচ্ছে অনলি 10 মেগাবিটস পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে সে ক্যারি করতে পারে 10 মেগা বিটস, বিটস নট বাইট। ওয়ারাস আপনি যদি আগের গুলো যেটা দেখেন, যেমন হলো যে আমরা বলতেছি ইভেন ই এক্সপান্ড আইএসএ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড আর্কিটেকচার যে বাস সিস্টেমটা ইউজ করে সেটা সাধারণত 33 মেগাবাইট পার সেকেন্ড। সো মেগাবাইট কিন্তু, হ্যাঁ, স্পিড, এত ব্যান্ডউইথে সে কিন্তু ডাটা পাঠাতে পারে। সেখানে ইউএসবি অনলি 10 মেগাবিটস পার সেকেন্ড। পরে ইউএসবি 2 আসে, যদিও সেগুলো সাধারণত আমার 48 মেগাবিটস পার সেকেন্ড। এখন বলতে পারেন যে স্যার তাহলে আমরা ইউএসবি কেন ইউজ করতেছি, আমরা অন্যগুলো ইউজ করার চেয়ে ইউএসবি কেন ইউজ করতেছি? ওই যে একটা যেটা হচ্ছে যে একটা হচ্ছে আমি ইন্টিগ্রেটেড ভাবে পাওয়ার সিস্টেম প্রোভাইড করতেছি অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা পাঠাচ্ছি। 2 নম্বর হচ্ছে আমাকে আলাদা কোনো ক্যাবলিং নিতে হচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে আমাদের অবভিয়াসলি ওয়্যারটাকে রিডিউস করতেছে এই ক্ষেত্রে এবং কস্টটাকে মিনিমাইজ করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা ইউএসবি সাধারণত ইউএসবি কেবলটাকে ইউজ করি আমাদের এটিএক্স মেশিনে। অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি পেরিফেরাল ডিভাইসগুলোকে কানেকশন করার জন্য। ভিডিও কার্ড, ভিডিও কার্ড এবং মাইক্রোপ্রসেসরের সঙ্গে কমিউনিকেশন করার জন্য এজিবি অ্যাডভান্স গ্রাফিক্স পোর্ট নামে, এজিবি অ্যাডভান্স গ্রাফিক পোর্ট নামে একটা ইন্টারফেস তৈরি করা হয়, যেটা বাস সিস্টেমে ইন্টিগ্রেটেড করে, যেটা ডাটা ট্রান্সফার করে সাধারণত ভিডিও কার্ড এবং মাইক্রোপ্রসেসরের সঙ্গে। এটার স্পিড 64 বিট ডেটা পাথ। ওকে, এটার 64 বিট এট এ টাইমে হি ক্যান সেন্ড, এন্ড এটার স্পিড হচ্ছে 66 মেগাহার্টজ and bandwidth হচ্ছে 533 megabytes per second. So the latest AGP যেটা আমরা বলতেছি সেটা এখন পারফরমেন্স করতেছে 8 গুণ। এই যে 8x, অনেক সময় আমরা দেখি যে যখন এজিবি বা আদার ডিভাইস গুলো যখন আমরা কিনতে যাই তখন তার পারফরমেন্সে দেখা যায় 8x এরকম ভাবে লেখা থাকে। হোয়াট ডাজ ইট মিন? ভার্সন 1-এ যে পরিমাণে স্পিড থাকে তার চেয়ে 8 গুণ বেশি পারফরমেন্স আমরা প্রোভাইড করতে পারতেছি এজিবি, এই জন্য 8x কথাটা লেখা থাকে, 8 গুণ। সো 8 ইন্টু ভার্সন 1-এ যে স্পিডটা ছিল বা ব্যান্ডউইথটা ছিল সেটা হলো 266 মেগাবাইট পার সেকেন্ড। সো 8 গুণ মানে হচ্ছে 8 দিয়ে গুণ হয়ে 2 গিগাবাইট পার সেকেন্ড। এখন ডেটা ক্যান বি ট্রান্সফার থ্রু দ্য এজিবি পোর্ট দিয়ে। আমাদের হার্ড ডিস্ক পিসির সঙ্গে কানেক্টিভিটি করার জন্য আমাদের যে পোর্ট বা কেবলটা আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে, বা ইন্টারফেসিং যে কানেক্টরটা আমরা ইউজ করি তার নাম হচ্ছে সাতা। সাতা সিরিয়াল আটা ইন্টারফেস। এটা হার্ড ডিস্কের সঙ্গে কম্পিউটারের সাথে কানেকশন করে। কম্পিউটার আসলে বলতে আমরা মাদারবোর্ড এখন বলতে পারি যে মাদারবোর্ডের সাথে কানেকশন করে। ওকে, তো সাতার 2 এর স্পিড হচ্ছে 300 মেগাবাইটস পার সেকেন্ড। পিসিআই এক্সপ্রেস, যেটা আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে, যে পিসিআই এক্সপ্রেস আমাদের কিউপিআই, পিসিআই এবং পিসিআই এক্সপ্রেস পড়ার কথা ছিল, আমরা শুধু কিউপিআই পড়েছি। কিউপিআই পিসিআই এক্সপ্রেস বা পিসিআইটা আমরা পড়িনি, বাট একই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি এস্টাবলিশমেন্ট করে। সো এটা ভিডিও কার্ডের সঙ্গে সাধারণত কানেকশন করা হয়। সো ভিডিও কার্ডের সাথে কানেকশন করার সময় এটার স্পিড থাকে হলো 63 গিগাবাইটস পার সেকেন্ড এবং এর স্পিড হচ্ছে 4 গিগাহার্টজ।
সো এটাকে সাধারণত জেনারেশন 3 কম্পিউটার গুলোতে সাধারণত ইউজ করা হচ্ছে পিসিআই এক্সপ্রেস বাসগুলো। ফাইন, যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, স্যার এগুলো বললেন এগুলো কোথায় কিভাবে কানেকশন হচ্ছে, লেটস সি। যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে এই যে ফিগারটা দেখেন, ফিগারটাতে দেখেন এই যে এজিবি, রাইট? তাহলে এজিবি বাসের থ্রুতে, যদিও আমরা সিপিইউ বলতেছি, আসলে নর্থ ব্রিজ এবং সাউথ ব্রিজ দুটো আসলে আপনি কানেক্টর বলতে পারেন। সো একটা সাউথ ব্রিজ যেটা আইও ডিভাইসের সাথে কানেকশন করে, প্যারিফেরাল ডিভাইসগুলোর সাথে, আর নর্থ ব্রিজ সাধারণত আমার ইম্পোর্ট করে হলো এজিবি র্যাম এবং সিপিইউ, মানে মেমোরি অ্যান্ড এজিবি র্যাম, এজিবি অ্যান্ড সিপিইউর সাথে। ওকে, সো আমরা যেটা দেখতেছি সেটা হলো, দেখেন এই যে হার্ড ডিস্কের সঙ্গে এই যে এই কেবলটা, এই কেবলটাকে আমরা বলতেছি, বা এই কানেক্টিভিটিটাকে আমরা বলতেছি হলো ইন্টিগ্রেটেড ডিভাইস, আইডিই ইন্টারফেস। ওকে, এটাকে আমরা বলতেছি আইডিই ইন্টারফেস। এই যে এটাকে চেঞ্জ হয়ে এই যে এখানে আসছে দেখেন কালো করে, এটাকে আমরা বলতেছি সাতা। ওকে, এটা সাতা টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটাকে আমরা বলতেছি সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, সিরিয়াল আটা। ওকে, সো দিস ওয়ান ইজ সাতা। আমরা এসসিআই কেবল, এসসিআই যদি কানেক্টিভিটি বলেন, তাহলে যেটা হচ্ছে স্মল, এসসিআই মানে হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। সাধারণত প্রিন্টারের সঙ্গে যে পোর্ট দিয়ে কানেকশন করা হচ্ছে সেটাকে সাধারণত এসসিআই কানেক্টর বলা হচ্ছে। এটাতেই যে এটা থ্রুতে বেসিক্যালি প্রিন্টারের সাথে অন্য সাইডে কানেকশন থাকে, রাইট? ল্যান কানেকশনস, ল্যান কার্ডের সঙ্গে ইথারনেট কানেকশনস অ্যান্ড ল্যান কানেকশনস, ল্যান কানেক্টিভিটি থাকে। সো ইউএসবি, আমরা অবভিয়াসলি বললাম যে ইউএসবির কথা, এই যে ইউএসবি, এটা ইউএসবি 2 না 3 বলেন, স্যার 2। দেখি কি মনে হয়, ইউএসবি 2 না 3, এটা বলতে পারবেন? স্যার ইউএসবি 3টা একটু মানে ব্লু কালারড হয়, এটা যেহেতু হ্যাঁ, ব্ল্যাক। সো স্যার ইউএসবি 3টা স্যার একটু ব্লু কালারড হয়, যেহেতু এটা স্যার ব্ল্যাক ইউএসবি সেহেতু 3টা স্যার। একটু মোটা, তাই না? স্যার মোটা না, ঠিক মানে কালারটা একটু ডিফারেন্ট এই। কালারটা একটু ডিফারেন্ট থাকে। আচ্ছা, ইউএসবি 2 এটা, রাইট? সো তারপরে আইএসএ, এই যে আইএসএ কেবল গুলো সাধারণত এই এরকম ভাবে আইএসএস কেবল গুলো, বেসিক্যালি আইএসএ কেবল গুলো ইন্টিগ্রেটেড থাকে। সো আমরা যে পিসিআই বাসের কথা বললাম, পিসিআই বাসের জন্য অ্যাকচুয়ালি মাদারবোর্ডে কানেক্টর হিসেবে পিসিআই স্লট থাকে। এটা কিন্তু সাধারণত পিসিআই স্লট, যেখানে ইউজুয়ালি পিসিআই বাসগুলো এসে কানেকশন থাকে, এবং এই থ্রুতে বেসিক্যালি ডেটা পাস হচ্ছে উইথ ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসেস। ওকে, সো আইএসআই স্লট, এটা বেসিক্যালি আইএসআই স্লট, এই আইএসআই স্লটের সাথে আমরা ইন্টারফেসিং করতেছি থ্রু ডিভাইস। আমাদের আমাদের যে আইএসআই কেবল গুলো আছে সেগুলো বেসিক্যালি এই থ্রুতে ডেটা সেট করতেছে। সো এখানে সাধারণত আমরা স্লটে সাধারণত আমরা ডিভাইস গুলো, মানে কন্ট্রোলার ডিভাইস গুলো যেগুলো আছে, যেমন ডিফারেন্ট ডিফারেন্ট কার্ড আমরা এখানে বসাই, রাইট? সো যেমন ধরেন ফ্লপি ডিস্ক কন্ট্রোলার, সো এখানে বসলাম, তাহলে তার সাথে আমাদের মাদারবোর্ডের কমিউনিকেশন হচ্ছে। সো পিসিআই স্লট, অনেক সময় পিসিআই এ আমরা সাধারণত মেমোরি মেমোরি হিসেবে ইউজ করতে পারি, মেমোরি স্লট গুলো, র্যাম এখানে আমরা বসাতে পারি, রাইট? এজিবি স্লট, এজিবি কার্ড বলি আমরা, যে এজিবি সাধারণত এজিবি বাস এসে এই যে এজিবি স্লটের সাথে কানেকশন করা হয়, যেখানে ইউজুয়ালি হি ক্যান প্রোভাইড দ্য ডেটা, সো ইট ক্যান প্রোভাইড দ্য ডেটা। সো এজিবি স্লটে অ্যাকচুয়ালি আমাদের এজিপি, অর্থাৎ আমাদের গ্রাফিক্স কন্ট্রোলার, এখানে সাধারণত সেই কার্ডটাকে আমরা বসাই। সো তার সাথে ইউজুয়ালি প্রসেসরের কমিউনিকেশনটা থ্রু এই স্লটের থ্রুতে, এজিবি কানেক্টরের থ্রুতে আমাদের হচ্ছে, এজিবি বাসের থ্রুতে হচ্ছে। সো মেমোরি স্লট, সো এটা হচ্ছে আমাদের মেমোরি স্লট। ওকে, সো আমরা বলেছিলাম যে আইএসএ, আমরা আমরা বলেছি যে আইএসএ ইউজুয়ালি আমরা আগে ফ্লপি ডিস্ক ছিল, ফ্লপি ডিস্কের সাথে কানেকশন করা হতো। ইউএসবি সাধারণত আমরা মাদারবোর্ডে আমরা দেখেছি যে ইউএসবি কিভাবে কানেকশন করা হয়, মানে বড় আকারে নেই। সো ইউএসবিটা, সো ইউএসবি কানেক্টর থাকে, এই যে ইউএসবি কানেক্টর, রাইট? সো ইউএসবি কানেক্টর আছে। ওকে, সো সো দিস ইজ আওয়ার বাস সিস্টেম। আমরা যেটা বলতেছি যে প্রসেসরের সাথে কমিউনিকেশন সিস্টেমটাকে এটা এস্টাবলিশমেন্ট করা হলো। এখন আমরা যেটা এই যে আমরা যদি বলি যে আপনি কানেক্টর গুলো একটু দেখতে পারেন যে কি কানেকশন এখানে ইউজুয়ালি ইউজ করা হয়, এই যে পিসিআই স্লট, এসিবি স্লট, সাউথ ব্রিজ, ওকে, সো আইডি স্লট, ওকে, সো নট ব্রিজ, নট ব্রিজ এটা,
আইও ডিভাইস গুলোর সাথে, যারা প্যারিফেরাল ডিভাইস আছে তাদের সাথে কানেকশন। নট ব্রিজ হলো প্রসেসরের সাথে কমিউনিকেশন করার জন্য, র্যাম র্যাম এবং ভিডিও কার্ড এবং র্যাম ভিডিও কার্ডের সঙ্গে কমিউনিকেশন করার জন্য সাধারণত নর্থ ব্রিজ, আর সাউথ ব্রিজ সাধারণত আইও ডিভাইস গুলোর সাথে কমিউনিকেশন করার জন্য ইউজ করা হয়। সো ওকে, সো নাও যেটা সব মানে এখন আমি একটু মেমোরি, মানে আমরা যেটা করলাম কি দেখেন, আমরা তো প্রসেসর সম্বন্ধে কিছু একটা ইভ্যালুয়েশন বলেছি লাস্ট ক্লাসে, রাইট? সো আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আইও সিস্টেম গুলোর সঙ্গে কিভাবে কানেকশন করা হয়, মাইক্রোপ্রসেসরের তার সিস্টেম গুলো কি কি আছে, তাদের নামগুলো কি, তারা কি স্পিডে সাধারণত কমিউনিকেশন করে সেটা দেখলাম। এখন আমরা আসি হলো মেমোরি। মেমোরিতে ইউজুয়ালি প্রসেসর কিভাবে কমিউনিকেশন করে সেটা আমরা অলরেডি আমরা আর্কিটেকচারে কিছুটা দেখেছি, বাট মেমোরিতে যে পার্টিশন গুলো আছে বা মেমোরিতে যে আম, আগের যে পিসি গুলো আছে সেগুলো কিভাবে মেমোরির সঙ্গে কানেকশন করতো। এখন তো পেন্টিয়াম 4 5 4 গিগাবাইট র্যাম আমরা লাগাচ্ছি না। সো আগেকার মেমোরি গুলো কিভাবে ইউটিলাইজ হতো সেটা নিয়ে আমরা একটু কমিউনিকেশন করবো, যেটা মানে সেটা নিয়ে আমরা একটু জানবো, সেটাকে আমরা বলতেছি মেমোরি ম্যাপ। কথাটা কি বোঝা গেছে? সেটাকে আমরা বলতেছি হলো মেমোরি ম্যাপ অফ দ্য পিসি। দেখেন, আমাদের মেমোরিতে একটা সাধারণত আগে প্রসেসর গুলো যেমন 8086 এবং 8088-এ আমাদের যে মেমোরিটা ছিল সেটাকে বলা হতো হলো উইদাউট এক্সটেন্ডেড মেমোরি। অর্থাৎ নর্মালি আমাদের যে মেমোরি ছিল সেটাকে আমরা বলতাম হলো রিয়েল বা কনভেনশনাল মেমোরি। মেমোরি সিস্টেমে সাধারণত 1 মেগাবাইট সাইজ ছিল, যে টোটালটা হচ্ছে 1 মেগাবাইট, যেটা আমি পিঙ্ক দিয়ে আমি কালার করেছি সেটাকে বলা হচ্ছে 1 মেগাবাইট। এই 1 মেগাবাইটের মধ্যে 640 কিলোবাইট, এই জায়গাটাকে আমরা বলতেছি ট্রানজিয়েন্ট প্রোগ্রাম এরিয়া। কি বলা হলো এটার নাম? ট্রানজিয়েন্ট প্রোগ্রাম এরিয়া, অথবা শর্ট ফর্মে আমরা বলি হলো টিপিএ। আর বাদ বাকি যে পার্টটা আছে সেটাকে আমরা বলি 384 কিলোবাইট, এটাকে আমরা বলি হলো সিস্টেম এরিয়া। তো আমাদের 8086 এবং 8088 শুধু এতটুকু মেমোরি নিয়ে কাজ করতো, 1 মেগাবাইট, এই এতটুকু মেমোরি। দুটো পার্ট ছিল, একটা হচ্ছে টিপিএ আর একটা ছিল হলো সিস্টেম এরিয়া। 80286 and 80386 এর যে ভার্সন গুলো এসেছে তার মধ্যে এসএক্স নামে যে ভার্সনটা ছিল সেখানে ইউজুয়ালি 15 মেগাবাইট এক্সটেন্ডেড মেমোরি ছিল। এই যে এক্সটেন্ডেড মেমোরি 1 মেগাবাইট ছাড়াও আরো 15 মেগাবাইট এখানে এক্সটেন্ডেড মেমোরি ছিল। 80386 এসএল or এসএলসি মেশিনের জন্য 31 মেগাবাইট এক্সটেন্ডেড মেমোরি ছিল। 63 মেগাবাইট ছিল 80386EX। 4095 মেগাবাইট ছিল হলো পরের ভার্সন গুলো থেকে, 80486 থেকে পেন্টিয়াম পর্যন্ত। এরপরে পেন্টিয়াম প্রো যখন আসে সেখান থেকে সাধারণত 64 গিগাবাইট আসলে টোটাল মেমোরি ইউজ করা হতো পেন্টিয়াম প্রোতে, 64 গিগাবাইট। সো ইউজুয়ালি তাদের কাছে এক্সটেন্ডেড মেমোরিটা ছিল 64 গিগাবাইট প্লাস এই 1 মেগাবাইট। তাহলে লেটেস্ট পিসি গুলো আপনি যদি বলেন, আমাদের অ্যাটমোস্ট মেমোরি অথবা র্যাম আমরা ইউজ করতে পারি 64, মানে ইউজ করা, আপনি তো অ্যাটমোস্ট তো আরো বেশি ইউজ করতে পারেন, বাট ইউজুয়ালি মানে নিড হচ্ছে 64 গিগা মাইনাস 1 মেগা। বুঝা গেছে কথাটা? তো সেটাই সাধারণত ইউজ করা হয়। সো সার্ভার পিসি গুলোতে সাধারণত আমরা ইউজ করি 64 গিগা মাইনাস 1 মেগাবাইট ফর সার্ভার পিসি এক্সটেন্ডেড মেমোরি হিসেবে আমরা ইউজ করতে পারি। নাও বিফোর 80286 আমরা এই বিফোর 80286 কে আমরা বলতেছি এতটুকু মেমোরিতে কাজ করা হয়, সেটাকে আমরা বলি হলো নো সাপোর্ট ফর মেমোরি প্রোটেকশন। 80286 অপারেটিং সিস্টেমের কাছে এমন কোনো উপায় ছিল না যেটা মেমোরি প্রোটেকশন সিস্টেম অথবা মাল্টিটাস্কিং বা কোড প্রিভিলেজ লেভেল এরকম কোনো অ্যাক্টিভিটিস আগে প্রসেসর গুলো যে মেমোরিতে ইউজ করতো সেখানে ইউজ করা হতো না। বাট 80286 এর পরে সাধারণত আমরা বলি প্রোটেকশন মোড, সেখানে সাধারণত এই জিনিসগুলো ইউজ করা হয়েছে। তাহলে আমরা দুটো মোডে জানবো, যে আমরা আজকের ক্লাসে হয়তো জানবো না, নেক্সট ক্লাসে জানবো যে আমরা
basically what is real mode operation, how to do real mode operation, or how to protect the memory, or what is the privilege level, সিকিউরিটিটা কিভাবে ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে প্রোটেকশন মোড। তাহলে আমরা প্রোটেকশন মোডেও জানবো কিভাবে মেমোরিতে কাজ করা হয়, এবং আমরা 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 রিয়েল মোডেও জানবো কিভাবে 8086 এবং 8088 কিভাবে মেমোরিতে কাজ করে। তো সেটা সাধারণত রিয়েল মোড বলা হয়, মানে কারণ হলো তারা 1 মেগাবাইট এরিয়ার মধ্যে কাজ করে, সেটাকে বলা হচ্ছে রিয়েল মোড। তাহলে 80286 এ বা তার পরের ভার্সন গুলোতে অবভিয়াসলি দে ক্যান ওয়ার্ক ইন প্রোটেকশন মোড। ওকে, সো উইল আন্ডারস্ট্যান্ড দিস টু, আমরা এই দুটো নিয়ে পড়ালেখা করবো। বাট আপাতত আমরা যেটা জানি যে মেমোরিটা 8088 এবং 8086 এর জন্য 1 মেগা যে মেমোরিটা আছে সেটা হলো এতটুকু এরিয়া, যেটাতে আমাদের টিপিএ এরিয়া হচ্ছে 640 কিলোবাইটস এবং আমাদের সিস্টেম এরিয়া হচ্ছে 384 কিলোবাইটস। ওকে, নাও লেটস গো, লেটস ওয়ার্ক উইথ হোয়াট ইজ দ্য কন্টেন্টস ইন হিয়ার। এখানে সাধারণত আমাদের কি থাকে দেখি আমরা, কি থাকে এখানে। সো লেটস গো ফর দিস। ওকে, আমরা এটা জানার চেষ্টা করি এখানে আসলে কি থাকে। আমরা যখনকার মেশিনগুলোর কথা বলতেছি সাধারণত সাধারণত তখন ডস ভার্সন ইউজ করা হতো। সো এই জন্যই এই যে টিপিএ, টিপিএ মানে কি ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট মানে কি, ট্রানজিয়েন্ট মানে টেম্পোরারি, টেম্পোরারি প্রোগ্রাম এরিয়া, অর্থাৎ একটা একটা জায়গা আছে যেটা টেম্পোরারি ইউজ করা হতো, রাইট। আরেকটা হচ্ছে সিস্টেম এরিয়া, যেটাতে সাধারণত সিস্টেম কোড গুলো থাকতো, রাইট। এটা হলো টেম্পোরারি এরিয়া। সো কি থাকে দেখি একটু, টেম্পোরারি সিস্টেম এরিয়াটা, এই কনসেপ্টটা যে ইউজ করা হতো এটা সাধারণত ডজের কনসেপ্ট, ডজ অপারেটিং সিস্টেম এই কনসেপ্টটা দিয়েছে। যে অ্যাড্রেসিংটা দেখতেছি সেটা হচ্ছে, আমরা তো যেহেতু 1 মেগা অ্যাড্রেস, 1 মেগাবাইট অ্যাড্রেস, তাহলে আমরা বলতেছি 1 মেগাবাইট মানে হচ্ছে কত, টু টু দি পাওয়ার 10 ইন্টু টু টু দি পাওয়ার 20, রাইট। টু টু দি পাওয়ার 10, সরি, টু টু দি পাওয়ার 10, so which is টু টু দি পাওয়ার 20, so 20 bytes, টু দি পাওয়ার 20 bytes, তার মানে 20 বিট লাগবে অ্যাড্রেসিং করার জন্য। আমরা হেক্সাডেসিমালে যদি যাই তাহলে 5, এই যে আজকে আপনারা দেখলেন না যে এক একটা ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 5, মানে 20 বিটের একটা করে অ্যাড্রেস, রাইট। সো এই যে 20 বিটের অ্যাড্রেস দেখেন, 20 বিটের অ্যাড্রেস, প্রতিটা অ্যাড্রেস কিন্তু 20 বিটের। কেন এগুলো, কেন স্যার 5টা কেন তাহলে 20 বিটের অ্যাড্রেসে? আমরা হেক্সাডেসিমেলে নিয়েছি এই কারণে 5টা, প্রতিটা 4 বিট ইকুইভ্যালেন্ট টু 1 হেক্সাডেসিমেল ডিজিট। সো 00000 থেকে 9FFF পর্যন্ত এই যে এরিয়াটা আছে এটা হচ্ছে আমাদের 1 মেগাবাইট এরিয়া, সরি এটা হচ্ছে আমাদের 640 কিলোবাইট এরিয়া। 600, এই যে টিপি এরিয়া হচ্ছে 640 কিলোবাইট। সো ফার্স্ট 640 কিলোবাইট হচ্ছে তার অ্যাড্রেসিং হচ্ছে 00000 থেকে 9FFFF পর্যন্ত। কথাটা বুঝে গেছে? সো এই বাইট অ্যাড্রেস গুলো ইউজুয়ালি এই অ্যাড্রেসটাকে বলা হচ্ছে হলো টিপিএ এরিয়া। টিপিএ এরিয়া কি থাকে? টিপিএ এরিয়া ডস অপারেটিং সিস্টেম থাকে, ডিভাইস ড্রাইভার গুলো থাকে, টিএসআর প্রোগ্রাম গুলো থাকে, which is terminate and stay residence প্রোগ্রাম, কি আমি পরে বলতেছি এটা। দেন ইউটিলিটি প্রোগ্রাম গুলো থাকে, দেন হলো কোনো অ্যাপ্লিকেশন যদি রাখা হয় তাহলে সেগুলো থাকে। সো আমরা যদি একটু আরেকটু ব্রডার ফোকাসে যাই তাহলে ফার্স্টে দেখেন, ফার্স্টে যে এরিয়াটা আছে যেটা আমরা বলতেছি হলো 00 থেকে 400, এই যে এরিয়াটা, এইটা দেখেন লেখা আছে কি ইন্টারাপ্ট ভেক্টর। তাহলে এখানে ইউজুয়ালি ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থাকে কত, 00, মানে 5টা 0 থেকে 00400 এ পর্যন্ত বলা হচ্ছে হলো আমার কি থাকে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। তাহলে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে, একটু ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা জানি যে কি থাকে দেখি আমরা। ইন্টারাপ্ট ভেক্টরস এক্সেস ভেরিয়াস ফিচার অফ দ্য ডস, বায়োস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। আপনি যদি ডসের বা বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেমের থ্রুতে আপনি কিবোর্ডের সাথে করি, আমি সাধারণত বলি সবাইকে, সাধারণত আপনাদেরকে কম্পিউটার আর্কিটেকচারের সিস্টেম কল সম্বন্ধে বলেছিলাম। তো ইন্টারাপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি আপনি মাইক্রোপ্রসেসরের কাছে রিকোয়েস্ট করতেছেন যে অমুক অ্যাড্রেসে আমার কিছু কোড লেখা আছে, সেই অ্যাড্রেসে তুমি যাও, সেই অ্যাড্রেসে যাও, সেখান থেকে কোডটাকে রান করো, সেই কোডটাকে রান করো। এই অ্যাড্রেসটা অবভিয়াসলি প্রোটেকশন মোডে থাকতে পারে, প্রোটেকশন মোডে থাকতে পারে। তার মানে আপনার মোডটাকে চেঞ্জ করতে হবে। আপনি নর্মাল মোডে যেভাবে কাজ করেন সেটা আপনি ওখানে হয়তো অ্যাক্সেস পাবেন না, আপনাকে প্রিভিলেজ গুলো চেঞ্জ করতে হবে।
তো মোড 0 মোড 1 আমরা অপারেটিং সিস্টেমে গেলে জানতে পারবো মোড 0 মোড 1। তাহলে আপনার মোডটাকে চেঞ্জ করতে হবে, প্রিভিলেজটাকে চেঞ্জ করে নিতে হবে। আপনি তখন এখানে এক্সেস করবেন। এই যে প্রিভিলেজটা চেঞ্জ করে আপনি সেখানে এক্সেস করবেন, অবভিয়াসলি ওএস এর আপনাকে ওএস এর সাপোর্ট লাগে। এনিওয়ে, বাট ইন্টারাপ্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে যাব, সেইখানে একটা অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসে যাব, যে সেখানে যে কোড লেখা আছে সেই কোডটা আমরা রান করব। কথাটা বোঝা গেছে? রান করে আবার ব্যাক করে আমরা আগের অবস্থানে আসবো। তাহলে কি হলো, ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে এই যে আমরা যেমন ইন্টারাপ্ট, আপনাদের মনে আছে কিনা, ইন্টারাপ্ট 30H দিয়েছিলাম, মনে আছে? ইন্টারাপ্ট কত দিয়েছিলাম যেন? আজকের ক্লাসে কি দেখেছেন কত ইন্টারাপ্ট দেওয়া হয়েছে? বলা হয়েছিল, মিস বললো যে হ্যাঁ 21 নাকি স্যার 3 দেওয়া হয়েছিল। নাকি 3, এটা 30 হয়েছিল নাকি স্যার। 3? হ্যাঁ 3 থ্রি। জি স্যার 3 জি স্যার। নাকি না, 3 শেখানো হয়েছে নাকি 30 শেখানো হয়েছে? স্যার 3 শেখানো হয়েছে 3, ফাইন, গুড, এটাই আমি জানতে চাচ্ছি, গুড। তাহলে ইন্টারাপ্ট 3, এই যে ইন্টারাপ্ট 3 মানে কি, আপনি মাইক্রোপ্রসেসরকে একটা সিগন্যাল পাঠালেন, আই নিড স্টপ ইউর ওয়ার্ক, আই নিড টু এক্সিকিউট সাম প্রোগ্রাম, সরাসরি মাইক্রোপ্রসেসরের কাছে পাঠাচ্ছেন। তাহলে এনি ডিস্ক or any device is sending a signal to the microprocessor that I need you to execute some code, which is a special code, where it is, which is a special code, okay, which is a special code, where it is, so that I have to inform microprocessor where it is, কোথায় আছে এই কোডটা। আপনি যে ইন্টারাপ্ট 3 বললেন, তার মানে একটা সিগন্যাল পাঠালেন মাইক্রোপ্রসেসরে, যে থার্ড নাম্বার সিগন্যাল। সো বাট এই যে কোডটা, যেটা ওই যে আপনার মাইক্রোপ্রসেসর যখন ইন্টারাপ্ট 3 এক্সিকিউশন করলো, ওই জায়গায় স্টপ হয়ে গেল, তাই কি না? এই যে কোডটা কোথাও না কোথাও লেখা থাকবে, কোথায় লেখা আছে, ওয়্যার ইট ইজ, হাউ কুড আই ফাইন্ড আউট দিস ওয়ান? দ্যাটস এন ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখেন, হাউ কুড আই ফাইন্ড আউট দিস ওয়ান। আমরা বলতেছি এই অ্যান্সারটা দিবে হলো ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। কে দিবে? ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। এই যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল সাধারণত আমাদের 255টা টেবিলের ইন্ডেক্স আছে। কতগুলো ইন্ডেক্স আছে? 255টা ইন্ডেক্স। এই যে এখান থেকে 0 1 2 3 এরকম টেবিলের কতগুলো ইন্ডেক্স আছে? 255টা, রাইট? আচ্ছা, 255টা যদি হয়, প্রতিটা টেবিলের এই যে প্রতিটা ইন্ডেক্সের যে কন্টেন্টস আছে এখানে টেবিলে, এই কন্টেন্টসটা রাখা হয় হলো 4 বাইট করে। কত বাইট? 4 বাইট। এই যে কন্টেন্টসটা রাখা হয় হলো 4 বাইট, 4 বাইট। তাহলে টোটাল আমার সাইজ কত ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের? 255 হলো ইন্ডেক্স, একটা যদি অ্যারে হিসেবে কল্পনা করি তার ইন্ডেক্স, আর প্রতিটা অ্যারে সেলের সাইজ কত? 4 বাইট, তাহলে 4। তাহলে কত আসে? 1024, রাইট? ঠিক না? 255টা না, আসলে 256টা, মানে 0 থেকে 255, সো 256, সো হুইচ ইজ ইউজুয়ালি আমাদের 1024। 1024 মানে কত? এটাকে যদি আপনি হেক্সাডেসিমেলে নিয়ে যান, তাহলে দেখবেন, হেক্সাডেসিমেলে নিয়ে যান তো কত আসে দেখেন তো, 1024 কে হেক্সাডেসিমেলে? স্যার 400 400, রাইট, 400। এই যে 400, 0000 থেকে 00400 এই পর্যন্ত অ্যাড্রেসটাই হলো ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থাকে। বুঝা গেছে কথাটা? এখন কোশ্চেন হচ্ছে যে স্যার, আচ্ছা এটা কি ক্লিয়ার কিনা, যে আমাদের একটা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আছে, যেখানে প্রতিটার ইন্ডেক্স ইজ বেসিক্যালি দ্য নাম্বার, ইজ দ্য ইন্টারাপ্ট ভেক্টর নাম্বার। এই ভেক্টর নাম্বারটা ভেক্টর টেবিলে মানে ভেক্টর টেবিলে পাঠানো হয়। এই ভেক্টর টেবিলে 4 বাইটের একটা ইনফরমেশন থাকে। এই 4 বাইটের ইনফরমেশন থেকে ইউজুয়ালি আমরা বের করি যে আমার কোথায় এই এই 3-এর জন্য কোডটা কোথায় লেখা আছে, কোন অ্যাড্রেসে লেখা আছে। বুঝা গেছে কথাটা? 4 বাইটে কি আছে দেখেন, যেমন হলো যে আমাদের বলা হয়েছে যে ওকে, সো আমাদের দুই রকমের ইয়া থাকে কোডটাতে, কোডটা কোনখান থেকে শুরু হচ্ছে কোনখানে যে শেষ হচ্ছে সেটার ইনফরমেশন থাকে হলো এখানে। দেখেন আমাদের সিগমেন্টের হাই, অর্থাৎ হায়ার সিগমেন্ট এবং তাদের অফসেট, এই 2 বাইটে থাকে।
আর লোয়ার সেগমেন্ট এবং সেগমেন্টের অফসেট থাকে হলো লো অ্যাড্রেস হিসাবে। বুঝে গেছে কথাটা? তার মানে আপনাকে দুইটা অ্যাড্রেসিং করতেছে, একটা বলতেছে হলো সেগমেন্ট, আপনারা আজকে দেখলেন না যে সেগমেন্ট এবং অফসেট, রাইট? যে কোনো ফিজিক্যাল অ্যাড্রেসকে হোল্ড করার জন্য সেগমেন্ট এবং অফসেট, রাইট? তাহলে আমরা বলতেছি ওকে, সরি, আমরা একটা মানে স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য প্রোগ্রাম এখানে থাকে, সরি, স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য প্রোগ্রাম। তাহলে স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য প্রোগ্রাম আমরা সেগমেন্টের জন্য কত বাইট যেন আমরা রেখেছিলাম, মনে আছে? স্যার 5 সেগমেন্টের জন্য কত বাইট, 5 কত বিট ছিল? স্যার 5 বিট। অনেক, আপনি শুনতে পাচ্ছেন আপনাকে, একটু জোরে বলবেন। স্যার 5 কিনা? স্যার 5 বিট 5। এই মেরে হাড়হাড্ডি গুঁড়া করবো, 5 বিট ছিল সেগমেন্টের জন্য। সেগমেন্টে আমরা কত বিট রাখতাম? স্যার 16 বিট। 16 স্যার বিট। 20 বলো, 20 বিট রাখতাম, কিন্তু 20 বিটে তো আমরা জানতাম যে 4 বিটটা হচ্ছে জিরো, না? লাস্ট 4 বিট হচ্ছে জিরো, তাহলে 16 বিট রাখতাম, তাই কি না? ঠিক আছে, জি তাহলে স্যার। 16 বিট। আর অফসেট কত বিটে? 16 বিটে, কারণ 64 কিলোবাইট এক একটা সেগমেন্টের সাইজ হচ্ছে, সেগমেন্টের সাইজ হচ্ছে কত? 64 কিলোবাইট, রাইট? তাহলে আমাদের 16 বিটে রাখা হতো, রাইট? এখন আসি, এখন যেটা হয়েছে, এই যে 16 বিটের অ্যাড্রেসটা আমরা রাখতেছিল এইখানে, এই যে দেখেন, সেগমেন্ট লো, সেগমেন্ট হাই, তার মানে এই 8 বিট হচ্ছে আমার সেগমেন্টের 16 বিট, 8 বিট 8 বিট, এই যে এই 8 বিট আর এই 8 বিট মিলে হলো এই সেগমেন্টের 16 বিট। আর এই যে আমরা লোয়ারটাতে রাখতেছি সেটা হচ্ছে কি অফসেট, অফসেটের 16 বিট, এই যে 8 বিট, এই যে 8 বিট। কথাটাই বোঝা গেছে? তাহলে কি হলো, আপনি যখন ইন্টারাপ্ট 3 বললেন, ইন্টারাপ্ট 3, তখন এই 3 তে সে এই টেবিলে আসে, এই যে 3 নাম্বার ইন্টারাপ্ট, এই টেবিলে এসে সে দেখে 1 বাইট ব্রেক পয়েন্ট, এই যে ব্রেক পয়েন্ট মনে আছে, 1 বাইটের ব্রেক পয়েন্ট, এটা কি 1 বাইট সাইজ না? এটা 1 বাইটের ব্রেক পয়েন্ট, এই দেখেন লেখা আছে 1 বাইটের ব্রেক পয়েন্ট। তাহলে এই কোডটা কোথায় আছে? 1 বাইটের ব্রেক পয়েন্ট নিলে কি করতে হবে? মাইক্রোপ্রসেসর তো জানে না, মাইক্রোপ্রসেসরকে জানাতে হবে। তাহলে কোডটা কোথাও না কোথাও লেখা থাকবে, তাহলে কোডটা মেমোরির কোথায় লেখা আছে? সেইটাই হলো এই যে সেগমেন্ট আর অফসেটটা এখানে আছে 4 বাইটে, 4 বাইটে। বুঝা গেছে কথাটা? ইজ ইট ক্লিয়ার? তাহলে লোয়ার 2 বাইট হচ্ছে আমার অফসেট, আর আপার 2 বাইট হচ্ছে আমার সেগমেন্ট। ইজ ইট ক্লিয়ার? পরীক্ষায় কিন্তু আসে, কিন্তু এটা পরীক্ষায় কিন্তু আমি অন্যভাবে দেখাই, কিন্তু পরীক্ষায় কিন্তু এটা আসে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ইজ ইট ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বলেন। তাহলে এরকম কতগুলো ভেক্টর আছে, কতগুলো আমাদের মানে কতগুলো আমাদের ইন্ডেক্সিং আছে দেখেন, 0 থেকে 255টা আমাদের ইন্ডেক্সিং আছে, অর্থাৎ ইন্টারাপ্ট ভেক্টর আছে। আর প্রতিটা ভেক্টরের ভিতরে কয়টা করে অ্যাড্রেস আছে? 4 বাইট করে অ্যাড্রেস আছে, রাইট? সো ইন টোটাল আমাদের জায়গা রাখতেছে হলো 1024 বাইট। ইজ ইট ক্লিয়ার? বুঝা গেছে তো? না, এরকম দেখেন 0 থেকে 16 পর্যন্ত অলরেডি ফিক্সড, এগুলো চেঞ্জ হয় না, এগুলো অলরেডি ফিক্সড করা আছে, এগুলো সাধারণত ইউজ করা হয়। 14 থেকে 31, 14 থেকে 31 ইউজুয়ালি এখান থেকে, এগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের জন্য রিজার্ভ, ওএস এর জন্য রিজার্ভ। 14 থেকে 31 হচ্ছে ওএস এর জন্য রিজার্ভ। বাকি 32 থেকে 25 ইউজার ডিফাইন, আপনি নিজে ইন্টারাপ্ট তৈরি করতে পারেন, এটা আমরা শিখবো। আমরা নিজেরা কিভাবে ইন্টারাপ্ট তৈরি করি সেটা আমরা শিখবো। সো আপনি নিজে ইন্টারাপ্ট প্রোগ্রাম লিখতে পারেন, কিন্তু আপনাকে এই জায়গায় তখন আপনাকে এইখানে আপনি ডিফাইন করে দিতে পারেন অ্যাড্রেসটা। বুঝা গেছে কথাটা? সো ইন্টারাপ্টটা কোথায় লেখা হবে সেটা এখানে আপনি ডিফাইন করে দিবেন। সো ফার্স্ট 1 মেগাবাইটের যে স্পেস আছে সেই টেবিলে এই জায়গায় আপনি কত নাম্বার হিসেবে দিচ্ছেন সেটা আপনি নিজে ডিফাইন করে দিতে পারেন, এবং তার অ্যাড্রেসটা, প্রোগ্রামটা কোথায় লেখা আছে সেই অ্যাড্রেসটা এখানে আপনি রেখে দিতে পারেন। বুঝা গেছে কথাটা? সো এটা হচ্ছে ইউজার ডিফাইন। ইউজার যদি কোনো ডিফাইন করতে চায় এবং তার প্রোগ্রামগুলো যদি অ্যাড করতে চায় তাহলে এখানে যে অ্যাড হয়। ওকে, হ্যাঁ আসি, একটু জোরে বলবেন, কে বলছেন একটু জোরে বলেন। সাকিব বলতে পারবেন উনি কি বলেছে? আমি শুনতে পারতেছি না আর কি ওনার কথা। স্যার সরি, ওনার মাইকটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি। জি স্যার, মাইকটা অ্যাক্সিডেন্টলি অফ করে রাখছে, না, ওই অন যে উনি করে কি রাখছে বললেন, আরশি কি বলবে, কি বলতেছিল? স্যার, ভুলে মাইকটা অন করে ও রাখছিল স্যার। ও ওকে 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 ওকে, সো এই পর্যন্ত ক্লিয়ার? আমি প্রসিড করতে পারি? জি স্যার। ওকে, নাও নেক্সট হচ্ছে ফাইন, তাহলে আমরা
আমরা জানলাম যে 400 এর আগ পর্যন্ত কি থাকে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, এবং সেখানে কি কি ইনফরমেশন থাকে। নাও এখন আসি 00400 থেকে 00500 যে মেমোরিটা আছে, এটাকে সাধারণত আমরা বলি বায়োস কমিউনিকেশন এরিয়া। আচ্ছা, হোয়াট ইজ বায়োস কমিউনিকেশন এরিয়া? তারপরে আমাদের 00500 থেকে 00700 হচ্ছে ডস কমিউনিকেশন এরিয়া। আচ্ছা, আমরা সবাই জানি যে বায়োস একটা চিপ, রাইট? সো বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম সাধারণত ইপিরোম অথবা রোমের মধ্যে লেখা থাকে, রাইট? ইপিরোম অথবা রোমের মধ্যে লেখা থাকে, রোমের মধ্যে লেখা থাকে বায়োস, সাধারণত বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অর্থাৎ বেসিক যে ডিভাইস গুলো আছে তাদের মধ্যে কিভাবে কমিউনিকেশন হবে, সেই কমিউনিকেশন প্রোগ্রাম গুলো সাধারণত বায়োসের মধ্যে থাকে, রাইট? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ওকে, এন্ড ডস কমিউনিকেশন এরিয়া মানে ডস অপারেটিং সিস্টেম যদি কমিউনিকেশন করতে চায়, হ্যাঁ কমিউনিকেশন ডস পরে আয়, একটু পরে আয়, পরে আধা ঘন্টা পরে আয়। ডস কমিউনিকেশন এরিয়া, রাইট? সো স্যার কন্টেন্ট বায়োসের ফুল ফর্মটা বুঝতেছি না, আরেকবার। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কি বললাম? বেসিক ইনপুট ইনপুট আউটপুট আউটপুট সিস্টেম। সিস্টেম। নর্মাল আইও ডিভাইসগুলোর সঙ্গে কমিউনিকেশন করার জন্য যে ধরনের প্রোগ্রামগুলো থাকা দরকার সেটা কিভাবে করা হবে, সেই সিস্টেমটা থাকে কোথায়? সেই প্রোগ্রামগুলো থাকে হলো বায়োসের মধ্যে। সো এর থ্রুতেই ইউজুয়ালি আপনাকে কমিউনিকেশন করতে হবে। অপারেটিং সিস্টেম সাধারণত ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করে। বুঝা গেছে? আচ্ছা, সো এই যে এখানে আমি বলতেছি যে কন্টেইন ট্রানজিয়েন্ট ডেটা, তার মানে টেম্পোরারি ডেটা ইউজড বাই প্রোগ্রামার to access IO devices and internal feature of the computer system. আচ্ছা দেখেন, সাপোজ ধরেন আপনি ইন্টারনাল কম্পিউটার সিস্টেম, সাপোজ ধরেন যে আপনি আম, আম, আপনি সাপোজ কি বলা যায়, কার সাথে কমিউনিকেশন করানো যায়, সাপোজ মনে করেন যে আপনি মাউস, আপনি কিবোর্ডের সঙ্গে কমিউনিকেশন করতে চাচ্ছেন। তাহলে কিবোর্ডের সাথে কমিউনিকেশন করতে গেলে আপনার অলরেডি মাদারবোর্ডে একটা পোর্ট নাম্বার দেওয়া আছে বা পোর্ট বা এস্টাবলিশমেন্ট করা আছে, যার থ্রুতে আপনি কিবোর্ডের সাথে কমিউনিকেশন করবেন। আচ্ছা, যখন কিবোর্ডের সাথে কমিউনিকেশন করতে যাবেন, বারবার যদি আপনাকে বায়োসে যেতে হয় এবং সেই প্রোগ্রামটাকে রিট্রিভ করে আনতে হয় যে কিবোর্ডের সাথে আমি কিভাবে কমিউনিকেশন করব, which will much take time, তাই কি না? কারণ আইও ডিভাইস গুলো স্লো। এই যে বায়োস রুমে যাব, সেখান থেকে কপি করে নিয়ে আসবো ডেটা, আবার কাজ করব, আবার ওই রুমে যাব, আবার নিয়ে আসবো। এর চেয়ে এটাকে কপি করে নিয়ে এসে আমি র্যামে রাখি, র্যামের একটা পার্টে রাখি, এই যে র্যামের একটা পার্টে বায়োস কমিউনিকেশন এরিয়া। বুঝা গেছে কথাটা? সো ঠিক সেম ভাবে ডসের আপনি অপারেটিং সিস্টেমের কোনো কমিউনিকেশন যদি করতে চান, স্টোরেড ইন টিপিএ অ্যাজ ডস, হার্ড ডিস্কে বারবার না যে আপনি কিছু এরিয়ার মধ্যে আপনি ডসের কিছু কমিউনিকেশন করার জন্য আপনি কিছু প্রোগ্রাম আছে, সেগুলোকে আপনি এখানে সেট আপ করে রাখবেন। So stored in TPA as DOS can change them during the operation. So এইখানে আপনি যে কোনো সময় DOS কিন্তু চেঞ্জ করতে পারে, এটা RAM। সো টেম্পোরারি ডাটাগুলোকে স্টোর করে, এই জন্য আমরা বলছি টেম্পোরারি এরিয়া। যতক্ষণ প্রোগ্রাম রান করবে হয়তো সেখানে রাখতেছে, প্রোগ্রাম ক্লোজ হয়ে গেলে এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। সো এই এরিয়ার মধ্যে সাধারণত সেই ডাটাগুলো রাখা হয়, বায়োস অ্যান্ড ডস কমিউনিকেশন এরিয়া। সেখানে সাধারণত ডসের কিছু কমিউনিকেশন প্রোগ্রাম অথবা বায়োসের কিছু কমিউনিকেশন প্রোগ্রাম এখানে স্টোর করে রাখা হয়। বুঝা গেছে কথাটা? আমরা যখন দেখতেছি ডস অপারেটিং সিস্টেম নিয়ে যখন কথা বলি, ডস অপারেটিং সিস্টেমের তিনটা ইম্পর্টেন্ট পার্ট আছে। একটা হচ্ছে অ্যাকচুয়াল অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা বলি যে কন্ট্রোল দ্য অপারেশন অফ দ্য সিস্টেম, কম্পিউটার সিস্টেমকে, তাহলে সেটাকে আমরা সাধারণত বলি এমএস ডস। ওকে, একটা হচ্ছে আইও ডট সিস্টেম, অর্থাৎ আইওর সাথে কমিউনিকেশন করার জন্য যেসব যেমন কিবোর্ড, ভিডিও, ডিসপ্লে, প্রিন্টার এবং আদার আইও ডিভাইসগুলোর সঙ্গে লিঙ্কিং করার জন্য, অপারেটিং সিস্টেমে লিঙ্কিং করার জন্য ড্রাইভার যে প্রোগ্রামগুলো আছে, সাধারণত ইউজুয়াল ড্রাইভার প্রোগ্রামগুলো, কিছু কিছু প্রোগ্রামগুলো আমরা আইও ডট সিস এর মধ্যে আছে। আরেকটা ফাইলকে আমরা বলি কমান্ড ডট কম, যেখানে সাধারণত কমান্ড ইন্টারফেসে যদি আমি কাজ করতে চাই, তখন যে কমান্ডগুলো আমরা শিখি যেমন ডিরেক্টরি কমান্ড বা আদার কমান্ডগুলো, সেগুলো সাধারণত কমান্ড ডট কম ফাইলের মধ্যে থাকে। সো এমএস ডস অর্থাৎ রিয়েল অপারেটিং সিস্টেমের পার্ট, যেটা সাধারণত কম্পিউটার সিস্টেমকে কন্ট্রোল করে, সেই পার্টটা বা সেই প্রোগ্রামটা এখানে স্টোর হয়। সেটা হচ্ছে 01160 থেকে 02530 পর্যন্ত।
00700 থেকে 01160 পর্যন্ত সাধারণত IO.sys অপারেটিং সিস্টেমের যে সাধারণত হার্ড ডিস্ক থেকে অপারেটিং সিস্টেমের সাথে যে কমিউনিকেশন বা লিঙ্কিং প্রোগ্রামগুলো থাকে সেটা IO.sys ফাইলের মধ্যে থাকে, সেটাকে আমরা সাধারণত লোড করি এখানে। আর command.com যদি কমান্ড ইন্টারফেসে যদি প্রোগ্রামটাকে রান করতে হয় তাহলে command.control the PC and IO devices keyboard when working in DOS মোডে যখন কাজ করতে হয় তখন IO ডিভাইসের সঙ্গে প্রসেসরের কমিউনিকেশন করার জন্য যে ফাইলগুলো লাগে সেটা সাধারণত command.com এর মধ্যে ইন্টারফেসিং মানে প্রোগ্রামগুলো থাকে। বুঝা গেছে কথাটা? নাও এখন আমি আসতেছি আরেকটা, যেটা হলো এখানে এই যে ডিভাইস ড্রাইভার, কিছু ড্রাইভারকে যদি পোর্ট করতে হয় সেই ড্রাইভার গুলো সাধারণত এখানে এই এরিয়ার মধ্যে থাকে, সেটা হচ্ছে 2530 থেকে 08490। তার মানে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে টিপি এরিয়ার মধ্যে ইন্টার ভেক্টর টেবিল থাকতেছে, বায়োস কমিউনিকেশন এরিয়া, এটাকে কিন্তু আমরা বলতেছি ম্যাম মানে মানে এই জায়গায় কিন্তু প্রোগ্রামগুলো আমরা কপি করে নিয়ে আসতেছি, রাইট? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা একটু 2 মিনিট। কিছু এরিয়া যেমন 8030 থেকে 9FF0, এটা হলো এমএস ডস এর প্রোগ্রাম, একটা পার্ট এখানে থাকে একটা পার্ট এখানে থাকে, এই জায়গাটাকে আমরা ফ্রি টিপিএ বলতেছি। হোয়াট ডাজ ইট মিন? ফ্রি টিপিএ কেন বলতেছি? ফ্রি টিপিএ প্রোগ্রামে আমরা একটা প্রোগ্রামের নাম বলেছিলাম টিএসআর প্রোগ্রামগুলো থাকে। টিএসআর প্রোগ্রাম মানে কি? টিএসআর মনে হচ্ছে টার্মিনেট অ্যান্ড স্টে রেসিডেন্স প্রোগ্রাম। এটা পরীক্ষায় সাধারণত আমি দেই শর্ট কোশ্চেন যে টিএসআর প্রোগ্রাম কি। সো টার্মিনেট অ্যান্ড স্টে রেসিডেন্স প্রোগ্রাম সাধারণত কিছু সময় আমরা কিছু লাইব্রেরি ফাংশন, যেমন সিএল লাইব্রেরি ফাংশন, সাপোজ আপনি যখন ডস মোডে রান করেন হার্ড ডিস্ক থেকে সেই লাইব্রেরিগুলো লোড করা ভেরি ডিফিকাল্ট। অনেক সময় আমরা কি করি, সেই লাইব্রেরিগুলো ইউজ করি আবার রিপিটেডলি সেগুলো ইউজ করতে চাই, তো সেই লাইব্রেরিগুলো সাধারণত আমরা ফ্রি টিপিএ এরিয়ার মধ্যে রেখে দিই যদিও প্রোগ্রামটা শেষ হয়ে যায়। এই যে আমরা বলতেছি টিএসআর মানে টার্মিনেট অ্যান্ড স্টে রেসিডেন্স, মনে রাখতে হবে টার্মিনেট অ্যান্ড স্টে রেসিডেন্স, তার মানে শেষ হয়ে গেছে প্রোগ্রামটা কিন্তু এখনো তার কিছু পার্ট রেসিডেন্স হিসেবে আছে, অর্থাৎ এখনো আছে কোথায়, মেমোরিতে, র্যামের ভিতরে, সেইগুলোকে আমরা বলি টার্মিনেট অ্যান্ড স্টে রেসিডেন্স প্রোগ্রাম মানে টিএসআর প্রোগ্রাম। তাহলে কিছু কিছু প্রোগ্রামকে আমাদের রিপিটেডলি মডিউল গুলো লাগতে পারে যেগুলো পরবর্তী টাইমে আবার সি প্রোগ্রাম রান করলে, যেমন include.h, তাহলে include.h একবার রান করলাম প্রোগ্রামটা আবার সেটাকে লোড করতে হবে, সো হুইচ উইল টেক টাইম। তাহলে কি করা যায়? আচ্ছা আমি include.h টাকে আমি এখান থেকে রিমুভ করবো না, এটা থাকুক, এই যে এটা থেকে গেল, এটাকে বলা হলো টিএসআর প্রোগ্রাম, কিন্তু আপনার প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে গেছে। এটা আপনি ইচ্ছা করলেই করতে, মানে ইচ্ছা করলেই কোডের মধ্যে আমরা বলে দিতে পারি অ্যাসেম্বলি কোডের ভিতরে যে কোন প্রোগ্রামটা টিএসআর হবে কোন প্রোগ্রামটা টিএসআর হবে না। আমি একটু দেখাই দিচ্ছি যে কোন প্রোগ্রামগুলো আমরা টিএসআর বলি কোন প্রোগ্রামগুলো টিএসআর বলি না। সেটা হচ্ছে দেখেন আমাদের আমরা বলতেছি দেখেন TSR program is a computer program running under DOS that uses system call to return control DOS as though it has finished but remain in the computer system. So যেমন হলো আমরা কিছু কিছু যেমন ইন্টারাপ্ট কল করে আমরা বলতে পারি যে সাধারণত তুমি TSR প্রোগ্রামটা রাখো, যেমন হলো interrupt 27. The original call interrupt 27H is called terminate but stay residence. আচ্ছা আমি ক্লাস থেকে পরে ফোন দিচ্ছি। সো সাধারণত কিছু প্রোগ্রামগুলো আমরা যেমন হলো দেখেন যে 27H দিয়ে যদি আমরা কল করি তাহলে এটা টার্মিনেট হলেও এই প্রোগ্রামটা রেসিডেন্স হয়ে থাকবে, স্টে রেসিডেন্স, তার মানে ওখানে থাকবে। কিন্তু 21 বা 31 দিয়ে আমি যদি এক্সিট করি তাহলে প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণ বের হয়ে আসবে। কিন্তু 27 দিয়ে যদি আমি করি ইন্টারাপ্ট 27, এটাও এক্সিট কমান্ড,
প্রোগ্রামটা এক্সিট হবে, কিন্তু সেই প্রোগ্রামের কিছু পার্ট আমার রেসিডেন্স প্রোগ্রাম হিসেবে টার্মিনেট বা স্টে রেসিডেন্স প্রোগ্রাম হিসেবে থাকবে। বাট যদি আমি 21 অথবা 31 দিয়ে আমি করি, তাহলে সেটা কিন্তু আমার সাধারণত ইমপ্রুভ ভার্সন হুইচ রিমুভ দ্য লিমিটেশন অফ দ্য প্রোগ্রাম। আগে যেটা কল করা হতো এক্সিট ফাংশন, সেটা লিমিটেশনটাকে দূর করেছে, সেটা সম্পূর্ণ রিমুভ করে দেয়, প্রোগ্রামটা টিএসআর প্রোগ্রামে থাকে না। বুঝা গেছে কথাটা? সো দিস দ্য বেসিক, এগুলো খুবই বেসিক থিংস, এগুলো জানতে হবে যে কোথায় কোন জিনিসটা আছে, রাইট? এখন আমি আসি যে টিপি এরিয়াটা তো আমরা বললাম, এখন আমি একটু আসি হলো আমাদের নেক্সট যে এরিয়াটা ছিল সেটা হলো সিস্টেম এরিয়া। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আমরা এখন একটু সিস্টেম এরিয়ার মধ্যে আসি। সিস্টেম এরিয়াটা বলেই শেষ করে দেবো আজকের ক্লাস। তো সিস্টেম এরিয়ায় দেখেন আমাদের সাধারণত দেখেন কি কি আছে, ভিডিও র্যাম, ভিডিও রোম, ভেরি ইম্পর্টেন্ট, ভিডিও র্যামের গ্রাফিক্স এরিয়া, টেক্সট এরিয়া, রাইট? সো ভিডিও বায়োস রোম, তারপরে হার্ড ডিস্ক কন্ট্রোলার রোম, ল্যান্ড কন্ট্রোলার, রাইট? ফ্রি এরিয়া, the basic language ROM, okay, then BIOS system ROM, right? So এই যে এরিয়া দেখেন A000 থেকে FFF পর্যন্ত, ওকে ফাইন, এটাকে সাধারণত আমরা বলতেছি সিস্টেম এরিয়া। তো এই সিস্টেম এরিয়া কি কি থাকতেছে দেখেন, ফার্স্টে হচ্ছে আমাদের কি, ফার্স্টে সিস্টেম এরিয়া কন্টেইনস দ্য ফলোইং প্রোগ্রাম ফ্রম এ রিড অনলি মেমরি। সাধারণত কোন কোন ডিভাইসের প্রোগ্রামগুলো থাকে? সাধারণত রিড অনলি মেমরি অর্থাৎ রোম, ফ্ল্যাশ মেমরি EEPROM এর, অ্যান্ড এরিয়া অফ রিড রাইট, যেখানে আপনি সাধারণত র্যামের কিছু অংশ যেখানে ডাটা স্টোরেজ থাকে সেটা সাধারণত এখানে রিপ্রেজেন্ট করা হয়। অবভিয়াসলি র্যাম তো র্যামের মধ্যেই আমরা বলতেছি, বাট র্যামের কিছু অংশে যেখানে রিড রাইট করা হয় সেটা নিয়ে আমরা বলতেছি আর কি। ওকে, সো ফার্স্টে আমরা বলি হলো ভিডিও র্যাম এরিয়া, যেটাকে আমরা এখানে বলছি। দেখেন আপনি অনেক সময় ভিডিও র্যাম covers the first 128 kilobyte area, depending on video adapter to adapter এটা ভ্যারি করে obviously, but the first 128 এরিয়া, এই যে এই দুটো এরিয়া মিলে যেটাকে আমি রেড মার্ক করেছি, সেটা হচ্ছে এই 128 এরিয়া মিলে আমরা বলি হলো ভিডিও র্যাম। সো 64 কিলোবাইট, 64 কিলোবাইট। এখানে দেখেন একটা পার্টে হচ্ছে হলো টেক্সট এরিয়া, একটা পার্টে আছে হলো গ্রাফিক্স এরিয়া। আমরা একটা পড়া পড়েছিলাম যে, আপনাদের মনে আছে কিনা, আইসোলেটেড মেমোরি, রাইট? আইসোলেটেড আইও অ্যাড্রেসিং। আরেকটা আমরা পড়েছিলাম যে মেমোরি ম্যাপ আইও, মনে আছে কথাটা? মেমোরি ম্যাপ আইও, মেমোরি ম্যাপ আইও। এই যে মেমোরি ম্যাপ আইও যে কথাটা বলা হয়েছে, এটার মানে কি? মেমোরি ম্যাপ আইও মানে আমরা মেমোরি অ্যাড্রেসে কিছু লিখবো অথবা মেমোরি অ্যাড্রেসে কিছু পাঠাবো, যেটা অ্যাকচুয়ালি কোথায় যাবে? যেটা অ্যাকচুয়ালি যাবে হলো, যেটা কোনো মানে ইউজুয়ালি মেমোরিতে কোনো ইউজ নেই, বাট সেটা অ্যাকচুয়ালি যাবে কোথায়? সেটা আসলে যাবে হলো আইও ডিভাইসের কাছে, রাইট? তাহলে এই যে 64 কিলোবাইট আর 64 কিলোবাইট, এটা আসলে মেমোরি ম্যাপ এরিয়া। এটা আমার সরাসরি অ্যাডাপ্টারের সাথে কমিউনিকেশন থাকতেছে। আমি যখনই কোনো কিছু টেক্সট যদি লিখি, তাহলে এই এরিয়ার মধ্যে আমি লিখবো, মেমোরি এরিয়ার মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি যাবে হলো অ্যাডাপ্টারের কাছে, ভিডিও অ্যাডাপ্টারের কাছে। আমি যখনই কোনো ইমেজ যদি পাঠাতে চাই, সেটা যখন আমি এখানে এই অ্যাড্রেসের মধ্যে লিখতে চাবো, সেটাও বেসিক্যালি কোথায় যাবে? আমাদের অ্যাডাপ্টারের কাছে যাবে। সো অ্যাকচুয়ালি এই দুটো লেখা হয় না অ্যাকচুয়ালি, বাট দিস ওয়ান ইজ রিফ্লেক্টিং টু এরিয়া ইন দ্য অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারের সাথে সরাসরি কমিউনিকেশন করা হচ্ছে থ্রু মেমোরি ম্যাপ এরিয়া দিয়ে। এইটা তাহলে মেমোরি ম্যাপ বলা হচ্ছে বেসিক্যালি, ওকে, এই এরিয়াটার মধ্যে। সো এখানে আউটপুট পাঠানোর জন্য ইউজুয়ালি ইউজ করা হয় এই দুটো এরিয়া, কারণ ডিসপ্লের মধ্যে আপনি পাঠাতে চাচ্ছেন। আপনি যদি টেক্সট পাঠাতে চান, তাহলে টেক্সট অ্যাকচুয়ালি যে টেক্সট যাবে এই এরিয়ার মধ্যে লিখলে সেটা সরাসরি অ্যাডাপ্টারের কাছে যাবে। আপনি যদি মানে যদি বিট ম্যাপের, আপনি যদি কোনো ইমেজ পাঠাতে চান, তাহলে বিট ম্যাপ গুলো এখানে অ্যাকচুয়ালি সেটা অ্যাডাপ্টারে যাবে, বাট আপনাকে এই এরিয়ার মধ্যেই লিখতে হবে বা এরিয়ার মধ্যেই আপনাকে পড়তে হবে। Anyway, so this is memory map IO. So this 128 area which is reflecting to the adapter directly, adapter এর সাথে ম্যাপিং থাকতেছে। আরেকটা যেটা হচ্ছে ভিডিও বায়োস, ভিডিও বায়োস রোম। ভিডিও বায়োস রোম হচ্ছে আমার এই এতটুকু এরিয়া 32 কিলোবাইটকে আমরা ভিডিও বায়োস রোম বলতেছি। ভিডিও বায়োস রোমে যেটা বলে যে
সাধারণত রোমের মধ্যে আপনি দেখবেন বা ফ্ল্যাশ মেমোরির মধ্যে এটা মানে লোকেট থাকে, ইউজুয়ালি রোম রোম হিসেবে থাকে, contains program that control the DOS display. So সাধারণত রোমের এই যে বেসিক রোমের ভিডিও ডিসপ্লের সাথে কমিউনিকেশন করার জন্য যে প্রোগ্রামটা থাকে সেই প্রোগ্রামটা রোম থেকে কপি করে নিয়ে সেটা এনে এখানে রাখা হয় ভিডিও বায়োস রোম হিসেবে। বুঝা গেছে কথাটা? এইখানে সেই কমিউনিকেশন প্রোগ্রামটা সাধারণত ডসের যে কমিউনিকেশন প্রোগ্রামটা আছে যেটা কন্ট্রোল করবে ভিডিও ডিসপ্লেকে, সেই প্রোগ্রামটা এখানে এনে রাখা হয় rather than going to DOS। প্রতিবার ডসের কাছে না যেয়ে আমি র্যামের মধ্যে থেকে ডাটা নিয়ে আমি কাজ করতেছি। দেন হার্ড ডিস্ক কন্ট্রোলার রোম, সাধারণত হার্ড ডিস্কের উপরে দেখবেন যে একটা রোম কিন্তু আছে। দেখেছে কথাটা? হার্ড ডিস্ককে কন্ট্রোল করার জন্য যে কন্ট্রোলিং কমান্ড বা কন্ট্রোলিং প্রোগ্রামগুলো যেটা আছে সেটা সাধারণত এই রোমে লেখা হয়। হার্ড ডিস্কের উপরে সুন্দরভাবে দেখবেন ছোট্ট একটা রোম আছে। এখন কোশ্চেন থাকে যে কেন হার্ড ডিস্কের মধ্যে রোম রাখা হয়? সাধারণত হার্ড ডিস্কে এটাকে সাধারণত বলা হয় হার্ড ডিস্ক কন্ট্রোলার রোম, অর্থাৎ কন্ট্রোলারকে অপারেট করার জন্য যেসব প্রোগ্রাম দরকার হয় সেটা এই রোমের মধ্যে থাকে। বারবার আমি যদি হার্ড ডিস্কের সাথে কমিউনিকেশন করার সময় এই রোমটাকে পড়ে আগে মেমোরিতে আনবো, তারপরে আমি সেটাকে এক্সিকিউশন করব, করে আমি হার্ড ডিস্কের সাথে কমিউনিকেশন করব, সো মাচ টাইম কনজিউম। তাহলে কি করা হয়, এই রোমের যে প্রোগ্রামটা আছে সেটাকে নিয়ে এসে আমি এই এরিয়ার মধ্যে রাখি। সেখানে হার্ড ডিস্ক কন্ট্রোলার রোম এবং ল্যান্ড কন্ট্রোলার রোমের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসি। বোঝা গেছে কথাটা? তাহলে রোমান প্রোগ্রামগুলো কিন্তু আমরা পড়ে নেই, পড়ে নিয়ে কিন্তু র্যামের মধ্যে নিয়ে আসি। বোঝা গেছে কথাটা? যাতে কমিউনিকেশন আমার ফাস্টার হয়। স্যার আমাদের আর 5 মিনিট আছে স্যার ক্লাসের। আর 5 মিনিট ক্লাসের এত তাড়াতাড়ি শেষ? আচ্ছা, জি স্যার 5 যাই হোক। আর 15 আর যেটা হলো যে কিছু এক্সটেন্ডেড মেমোরি আছে, যে মানে ফ্রি মেমোরি সিস্টেম সাধারণত এক্সটেন্ডেড মেমোরি হিসেবে ইউজ করা হচ্ছে এখানে। বেসিক ল্যাঙ্গুয়েজ রোম, এটা সাধারণত আগে ইউজ করা হতো, যেটা আইবিএম এর যখন আইবিএম ক্যাসেট ক্যাসেট হিসেবে বেসিক ল্যাঙ্গুয়েজ রোম, মানে সাধারণত আইবিএম এর ভিজুয়াল বেসিক যে প্রোগ্রামটা থাকতো সেটাকে মানে সেটা সাধারণত এই ক্যাসেটে লেখা হতো, এই ক্যাসেটগুলোর মধ্যে রোম থাকতো, সেই অপারেটিং রোমটা এখানে নিয়ে আসা হতো। সেটা আর্লিয়ার পিসিতে ইউজ করা হতো, এখন আর এটা ইউজ করা হয় না, কারণ ভিজুয়াল সেই মানে ভিজুয়াল বেসিকের সেই প্রোগ্রামগুলো আমরা ইউজ করি না, সো এটা এখানে আর এখানে ইউজ করা হয় না। এটা সাধারণত এখন বায়ো সিস্টেম হিসেবে ইউজ করা হয়। এনিওয়ে, তারপরেও ভিডিও ক্যাসেট সিস্টেম বেসিক সিস্টেম হিসেবে আমরা ইউজ করতেছি, যেটা ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আসা হয় এখানে রোম ল্যাঙ্গুয়েজ থেকে। contain the procedure that control the basic IO system. Okay, so control program that set up আমি এটা সরাতে চাচ্ছি। Okay, so content program that set up the computer contains procedure that control the basic IO system. So যে ল্যাঙ্গুয়েজটিক আমি এখানে বলে দিয়েছি যে ক্যাসেট সম্বন্ধে আপনি যদি একটু দেখতে চান, এখানে আইবিএম ক্যাসেট বেসিক প্রোগ্রামগুলো ছিল আগে, সেই প্রোগ্রামের কিছু ল্যাঙ্গুয়েস্টিক ওয়ে দিয়ে কন্ট্রোল করার জন্য, যেমন বুট কোড এন্ড আদার্স, এগুলো সাধারণত এখানে থাকে। যে ফ্লপি বুট কোডে যেটা বেসিক ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হতো সেটা সাধারণত এই সেকশনে রাখা হয়। বাট নাওএডেজ আমরা যে রোম থেকে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম থেকে যে আমরা বুটিং প্রোগ্রাম যেটা থাকে এবং আইও কন্ট্রোলিং প্রোগ্রামটা আমরা সাধারণত এখন এখানে রাখি, এই যে বায়ো সিস্টেম রুম থেকে আমরা এখানে এনে রাখি। এই বেসিক ল্যাঙ্গুয়েজ রুমটা এখন আর নেই। বেসিক সিস্টেম রুম থেকে আমরা সাধারণত বেসিক ইনপুট আউটপুটের জন্য যে কন্ট্রোল সিস্টেম গুলো লাগে বা কোড গুলো লাগে সেগুলো আমরা এখানে নিয়ে আসি, যেমন বুটিং প্রোগ্রাম, তারপরে আইও কন্ট্রোল প্রোগ্রাম সাধারণত এই জায়গায় থাকে 64 কিলোবাইটে। সো এই হলো মেমোরি ম্যাপ। সো আমি আশা করি যে মোটামুটি ধারণা পাওয়া গেল যে আসলে র্যামের ফার্স্ট 1 মেগাবাইটে কি কি প্রোগ্রাম থাকে এবং সেটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করি, রাইট? সো টিপি এরিয়ার মধ্যে কিভাবে প্রোগ্রামগুলো থাকে সেটা আমরা কিভাবে ইউজ করি, রাইট? সো ইউজুয়ালি ডজে আগে একটা প্রোগ্রাম সাধারণত যে কোনো প্রোগ্রামই 1 মেগাবাইটের নিচে হতো প্রসেসগুলো। এখন প্রসেসগুলো যখন উইন্ডোজ আসছে তখন আমাদের 4 গিগাবাইটের মতো প্রোগ্রামগুলো আমরা ইউজ করতে পারি। 4 গিগাবাইট না বলে আমরা বলতে পারি 2 গিগাবাইটের মতো আমরা আমাদের ইউজার প্রোগ্রামটাকে ইউজ করি, এবং সিস্টেম প্রোগ্রাম মিলে
আমরা ইউজুয়ালি কম্বাইন্ড মিলে আমরা যাতে 4 গিগাবাইটেরই মতো ইউজ করতে পারি উইন্ডোজ এর ক্ষেত্রে। আর আগে যখন ডস ছিল তখন 1 মেগাবাইটে ইউজুয়ালি আমরা 1 মেগাবাইটের নিচে সাইজ হতো প্রোগ্রামগুলোর, এই কারণে। বুঝা গেছে কথাটা? সো আমাদের টোটাল প্রোগ্রামের সাইজটা 1 মেগাবাইটের কম হতো। স্যার আপনার স্লাইড গুলো স্যার যদি আরো ছোট ছোট করে করতেন, মানে এক একটা স্লাইড স্যার অনেকগুলো পেজের, আমরা হ্যাঁ, যখন পড়তে যাই মনে হয় স্যার অনেক পড়া একসাথে। ও আচ্ছা, এগুলো তো জানা জিনিস, অনেক কিছু জিনিস আপনাদের জানা, আমি তারপরও রিপিট করছি আসলে। যেমন হলো যে এখানে আসলে ছোট করেই বলা যায় যে বেশি বড় কিছু নেই। আমি আজকে যেটা পড়িয়েছি সেটা খুব একটা স্লাইড আমি নেইনি। যেমন হলো যে এগুলো তো জাস্ট বোঝার জন্য, এগুলো জাস্ট বোঝার জন্য স্লট কিরকম, আমরা যে আইএসএ বলতেছি, আইএসএ কেবলটা এসে কোথায় রাখতেছে, কিভাবে কমিউনিকেশন করতেছে, ডিভাইস গুলো কি কি কানেকশন হচ্ছে। আমরা মেইনলি যেটা আজকে বোঝাতে চাওয়া হয়েছে যে আমাদের বাস সিস্টেমটাকে বোঝানো হয়েছে যে বাস সিস্টেম কত ক্যাটাগরাইজড হচ্ছে এবং কিভাবে কাজ করতেছে। আগের মেশিনগুলো কে কোনটা বাস সিস্টেম ইউজ করতো এবং কেন এক্সটেন্ডেড হচ্ছে সেটা সম্বন্ধে একটা এক্সপ্লেনেশন, একটা ধারণা দেওয়া হলো। সো সেগুলো কিভাবে মানে মাদারবোর্ডের সঙ্গে ইন্টারফেসিং হচ্ছে সেটা সম্বন্ধে একটা ধারণা দেওয়া হলো, রাইট? সঙ্গে আমরা যেটা বলেছি সেটা হলো যে আমরা মেমোরি ম্যাপ সিস্টেমটা বললাম যে কিভাবে একটা পার্সোনাল পিসিতে আগে যখন 8086 বা 8088 প্রসেসর ইউজ করা হতো তখন টিপিএ এরিয়ার মধ্যে এই 1 মেগাবাইট এরিয়ার মধ্যে কি থাকতো সেইটা নিয়ে আমরা এক্সপ্লেনেশন করেছি। কথাটি বোঝা গেছে? সো সেইটা নিয়েই আমরা এই এক্সপ্লেনেশন করলাম, রাইট? ইজ ইট ওকে? ইয়েস স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা যেমন মেমোরি ম্যাপ বললাম সেরকম আমরা আইসোলেটেড আইও কিন্তু আছে না, আইসোলেটেড আইও। হ্যাঁ, আর যাই হোক এটা আমি নেক্সট ক্লাসে একটু দেখাই দিয়ে আমি ছেড়ে দিব আর কি। নেক্সট ক্লাসে ওই যে যেহেতু মেমোরি ম্যাপ বলেছি তো ওখানে, তাহলে আমাদের যে পার্সোনাল পিসি গুলো ডিভাইস গুলোকে মেমোরি থ্রুতেও কমিউনিকেশন করতেছে, সাথে তারা আলাদাভাবেও কমিউনিকেশন করতে পারে, রাইট? সেটাকে আমরা সাধারণত বলি পোর্ট অ্যাড্রেস। কি বলি? পোর্ট অ্যাড্রেস। অর্থাৎ প্রতিটা ডিভাইসকে ইন্ডিভিজুয়াল একটা আমরা নাম্বার দিয়ে ডিফাইন করি, সেটাকে বলা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। যেমন দেখেন আমাদের আইও স্পেস ইজ ফ্রম 0000H থেকে FFFH, তার মানে আমাদের অ্যাকচুয়ালি 16 বিটে আমরা আইও অ্যাড্রেস গুলো অ্যাড্রেসিং করি। যেমন মেমোরি যেরকম অ্যাড্রেস সেরকম আমরা এই যে মেমোরিতে অ্যাড্রেস দেখলাম 1 মেগাবাইট, সেরকম ইন্ডিভিজুয়াল আইও গুলোকেও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেসিং করতে পারি, রাইট? সো এই অ্যাড্রেস গুলো দিয়ে অ্যালাউ দ্য কম্পিউটার টু অ্যাক্সেস 64K 8 বিট ডিভাইস। যদি 8 বিটের ডিভাইস থাকে তাহলে 64K টা ডিভাইসকে সে কন্ট্রোল করতে পারে, হ্যান্ডেল করতে পারে বা অ্যাড্রেসিং করতে পারে। যদি 32K থাকে তাহলে 16 বিটের ডিভাইস গুলোকে 32K 16 বিটের ডিভাইসকে ইউজ করতে পারবে। যদি 32 বিটের ডিভাইস হয় তাহলে 16K 32 বিট ডিভাইস ইউজ করতে পারবে। 64-bit extensions support the same IO space as the 32-bit versions and do not add 64-bit IO device to the system. So সাধারণত 64-bit 32-বিটের ভার্সনকে ইউজ করতে পারে, 32-বিট আবার 16-বিটের ভার্সনকে ইউজ করতে পারে। সো ডাজন্ট ম্যাটার, আমাদের যেটা মেইন যেটা হচ্ছে যে আমাদের 0000 থেকে FFF পর্যন্ত আমরা অ্যাড্রেসিং করতে পারি টোটাল 2 to the power 16 ডিভাইসকে। বুঝা গেছে কথাটা? সো ডিপেন্ডিং অন কত বিটের ডিভাইস তার উপরে নির্ভর করবে, বাট ধরে নিলাম যে আমরা সব 8 বিটের ডিভাইস, তাহলে আমাদের কত আসে? 4 4 8, তাহলে 2 to the power 16, 2 to the power 16 মানে 64K। ওকে, সো 2 to the power 6 into 2 to the power 10, সো 24K 8 বিট ডিভাইস ধরলাম। আর যদি 8 বিট না হয়, যদি 32 বিট হয়, তখন এখানে আমাদের 8 বিটের জায়গায় যদি 16 বিট হয় তাহলে দুটো ঘর মিলে একটা ডিভাইসকে আমরা ইন্টিগ্রেশন করব, কারণ আমাকে 16 বিট ডেটা এট এ টাইমে তাকে পাঠাতে হবে। বুঝা গেছে কথাটা? সো তাকে দুইটা ঘর মিলে আমরা একটা ডিভাইসকে আমরা ইন্টিগ্রেশন করব, 16 বিট করে নিব। সো এনিওয়ে, সো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে ডিভাইসগুলোর নাম্বারগুলো আছে দেখেন, ডিফারেন্ট ডিভাইসের নাম, ডিএমএ কন্ট্রোলার স্যার 0 আপনার স্যার, স্লাইডটা স্যার অফ। হ্যাঁ বুঝছি, আপনাদের আরেকটা ক্লাস আছে তাই তো? জি স্যার না না স্যার, স্যার, আপনার স্লাইডটা অফ। স্লাইডও অফ প্লাস ও আমার স্লাইডও অফ। আচ্ছা হ্যাঁ স্যার, দুইটাই। আচ্ছা, বাদ দিই আজকে। 5:20 থেকে ক্লাস আছে আপনাদের 5:20 থেকে ক্লাস আজকে জি বাদ স্যার। দেই, তাহলে আমরা ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো একটু। হ্যাঁ, তো এনিওয়ে আপনারা কোন সেকশন, এ আর বি? জি স্যার, আমরা এ আর বি স্যার। আমরা অ্যাটেন্ডেন্সটা কি আজকে নিব? আজকে
থাক স্যার, জি স্যার। সবাইকে দিয়ে দেন স্যার, সবাইকে দিয়ে দেন স্যার। লিস্ট দেখে সবাইকে দিয়ে দিতে দিব? পারবেন। এটা কোনো কথা বলেন, এটা কি কোনো না স্যার, কথা? ম্যাক্সিমাম স্টুডেন্ট পার্টিসিপেট আছে তো স্যার, আছে? 75। জি স্যার, আমাদের 38 জন, আর এই সেকশনের তো আরো বেশি আছে, এই সেকশনে কয়জন 75। আছে? আচ্ছা ঠিক আছে, সবাইকে দিয়ে দিন। 75 তো স্যার, এই কারণে বললাম আর কি।